notation pointer আচ্ছা তোমাদের একজনের মনে হয় অ্যাসাইনমেন্ট আছে কি বলে সালফানামাইড তাই না জি স্যার, আমার স্যার। তোমার আচ্ছা তো জি স্যার। সালফানামাইড নিয়ে যেহেতু এটা আছে সেটা পড়বো আমরা পড়বো না বাট সালফানামাইডের একটা গ্রুপ আছে যেটাকে বলা হয় পোটেনশিয়েটেড সালফানামাইড সাল অনেকে সাল এফও দিয়ে লেখে আবার অনেক সময় পিএইচ দিয়ে লেখে সালফানামাইড সালফোনামাইড ওটা কোনো সমস্যা না হুম, দুটোই ইউজ করা হয় তো সালফোনামাইড তো তোমরা জানো এটা একটা অ্যান্টিবায়োটিক এবং এটা হিউম্যান এবং অ্যানিম্যাল অনেক উভয় ক্ষেত্রে ইউজ করা হয় এখন আরেকটা ছিল পোটেনশিয়েটেড পোটেনশিয়েটেড মানে হলো এটা কম্বিনেশন অফ সালফোনামাইড উইথ আদার অ্যান্টিবায়োটিক হ্যাঁ সালফোনামাইডকে আমরা আরেকটা অ্যান্টিবায়োটিক সাথে অর্থাৎ কম্বিনেশন অনেক সময় হয় না যদি কোনো বেশি ধরনের ইনফেকশন হয়ে যায় বা কোনো বেশি ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে ডাবল অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তোমরা এটা জানো ডাবল দেওয়া হয় তো এখন ডাবল আসলে দিলেই কিন্তু হবে না এটা হিসেব করে দিতে হবে একটা কম্বিনেশন এটা স্টাডি করে তারপরে দিতে হয় তো এই যে একটা কম্বিনেশন দেওয়া হয় হ্যাঁ টু অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস তার মধ্যে একটা হবে সালফোনামাইড আর একটা হবে ডিফারেন্ট ওয়ান তাদেরকে বলা হয় হ্যাঁ এই পোটেনশিয়েটেড সালফোনামাইড এবং এই সালফোনামাইড অ্যান্টিপাইরিমিডিন পোটেনশিয়েটর যেটা বললাম যে একটা সালফোনামাইড থাকবে আরেকটা থাকবে হলো পোটেনশিয়েটর বলে অর্থাৎ পোটেন্সিটাকে ইনক্রিজ করে একটা পাইরিমিডিন গ্রুপ আছে এই ধরনের একটা অ্যান্টিবায়োটিক তো এটা যে কোনো অ্যান্টিবায়োটিক হলে হবে না সেটা হলে একটা পাইরিমিডিন গ্রুপ থাকতে হবে অ্যান্টিবায়োটিকটাতে এবং সেটা পোটেনশিয়েটর অর্থাৎ অর্থাৎ পোটেন্সিটাকে ইনক্রিজ করবে যদি ডিক্রিজ করে দেয় তাহলে হবে না ইনক্রিজ করবে এবং তোমরা একটা টার্ম জানো যেটাকে বলা হয় সিনার্জি সিনার্জিস্টিক জানো না এই টার্মটা বলো তো সিনার্জিটা কি স্যার যুগপৎ নাকি? হ্যাঁ যুগপৎ মানে দুইটা একসাথে হ্যাঁ হ্যাঁ মিলে এটাকে ইনক্রিজ করে দেওয়া যেমন এ এর মনে করো পোটেন্সি হতে পারে ফর এক্সাম্পল 20% আর বি হতে পারে 30%। সো এখন আমরা যদি এই দুইটা একসাথে ইউজ করি সেক্ষেত্রে এই দুইটা যদি সিনার্জিস্টিক হয় তাহলে দুইটার যোগফলের চেয়ে বেশি পোটেন্সি পাওয়া যাবে 50 হয় মনে করো 70% বা 80% পোটেন্সি বা প্রোটেকশন হ্যাঁ দিচ্ছে অর্থাৎ প্রত্যেকটা দুইটা মিলিয়ে আমরা বেশি পাবো এটা হলো সিনার্জিস্টিক আর যদি উল্টা হয় তাহলে কি হবে বলো তো সেটাই কি বলবো আমরা তোমরা টার্মটা জানো হ্যাঁ একটু আইডিয়া করে বের করো অথবা এখানে মনে করো 20 আর 30 আমরা যদি 40%ও পাই 40% প্রোটেকশনও যদি পাই তাহলেও কিন্তু একটা যে ছিল যেমন বির যেটা ছিল তার চেয়ে বেশি পাচ্ছি এর চেয়েও বেশি পাচ্ছি অর্থাৎ ইনক্রিজ করতেছে দুইটা মিলিয়ে কিন্তু ইনক্রিজ করতেছে কিন্তু এখানে যদি 20 আসে হ্যাঁ তাহলে কিন্তু এটা কোনো ইনক্রিজ করলো না কোনো চেঞ্জ হলো না বা 30 আসলে বির ক্ষেত্রে কোনো চেঞ্জ হলো না এখন যদি উল্টা হয় মানে নেগেটিভ হয় যেমন মনে করো 15% যদি আমরা প্রোটেকশন পাই হ্যাঁ তাহলে সেটাকে কি বলবো আমরা অ্যান্টাগনিস্টিক অ্যান্টাগনিস্টিক বলবো আমরা তার মানে এখানে আমাদের এটা নেগেটিভ মানে এই হচ্ছে কমে যাচ্ছে তো এটা জি স্যার। antagonistic। তো তোমরা তোমাদের মাথায় কিছুটা বুদ্ধি হচ্ছে That's fine। এখন এই যে এরকম কম হচ্ছে বা বেশি হচ্ছে সেটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টর করে আমরা সেগুলো একটু দেখবো এখন একটা এখানে তো একটা ফ্লো ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি যে এটা কিভাবে আসলে কাজ করে প্রিন্সিপালটা কি হ্যাঁ যেমন একটা আছে পলিঅ্যামাইনো বেনজোইক অ্যাসিড তো পাবা বলা হয় এটাকে পলিঅ্যামাইনো বেনজোইক অ্যাসিড এটা থেকে ফলিক অ্যাসিড উৎপন্ন হয় এবং ফলিক অ্যাসিড থেকে ফলিনিক অ্যাসিড উৎপন্ন হয় এবং সেই ফলিনিক অ্যাসিডটা এটা মাইক্রো অর্গানিজম এটা ইউজ করে ফলিক অ্যাসিডও মাইক্রো অর্গানিজমের জন্য দরকার তোমরা জানো সেটা
তো এই সালফোনামাইড কি করে, বা এই পটেনশিয়েটেড যেগুলো তারা ইনহিবিট করে দিতে পারে এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গায় ইনহিবিট করে দেবে, তার মানে পাওয়া থেকে ফলিক অ্যাসিডটা তৈরি হতে পারলো না, ইনহিবিটেড বাই সালফোনামাইড। আবার কি হতে পারে, এখানে যদি ইনহিবিট করতে না পারে তাহলে এখানে ইনহিবিট করে দিতে পারে। হ্যাঁ, যে ফোলিনিলিক অ্যাসিড ইনহিবিটেড বাই, এটা আরেকটা মানে এটা সালফোনামাইড। আরেকটা হলো যেটা আমরা বলছি এখানে যে পটেনশিয়েটর পাইরিমিডিন, এটা এটা হলো ডাইঅ্যামাইনো পাইরিমিডিন। তো দুইটা আমরা যদি ইউজ করি, কোনো কারণে এটা যদি ফল করে, হ্যাঁ, তাহলে বা ফেল করে যদি এটা, তাহলে এটা কাজ করতে পারবে। বা এটা যদি কাজ না করে তো এটা করবে। তো সালফোনামাইড তো সরাসরি এটা করে, ফলিক অ্যাসিডটাকে বন্ধ করে দেয়, কারণ এটা দিলে আর এদিকে আসার প্রয়োজন হয় না। বাট যদি কোনো কারণে এটা ফেল করে, তাহলে সেকেন্ড যে স্টেপটা এটা, যে আমরা পটেনশিয়েটর যে ইউজ করব, পাইরিমিডিন পটেনশিয়েটর, এই সে এখানে বন্ধ করে দিতে পারে। তো এটাই হলো মোড অফ অ্যাকশন অফ পটেনশিয়েটেড সালফোনামাইড। তো তোমরা পরীক্ষা আসলে এই ধরনের একটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে লিখবা। স্যার এই ছকটা একটু বুঝতে মানে এক সমস্যা হয়েছে। এখানে জি স্যার, মানে এখানে কি বোঝাচ্ছে স্যার যে কোনটা বন্ধ হলে কোনটা চালু হবে এটা বুঝতে পারি। একটা বন্ধ হলে একটা চালু হবে তা না, এখানে হলো দেখো পলিঅ্যামাইনো বেনজোইক অ্যাসিড, হ্যাঁ, পাবা। জি স্যার। এটা থেকে ফলিক অ্যাসিড হয়, ফলিক অ্যাসিড থেকে ফলিনিলিক অ্যাসিড হয়। এবং এইগুলো মাইক্রো অর্গানিজম, বিশেষ করে ব্যাকটেরিয়া, তাদের মেটাবলিজমের জন্য এই ফলিক অ্যাসিড গুলো বা এই এই অর্গানিক ম্যাটার গুলো, মানে কম্পোনেন্ট গুলো তাদের দরকার হয় মাইক্রো অর্গানিজমের জন্য। তো আমরা যখন অ্যান্টিবায়োটিক ইউজ করি অনেক সময়, যে সালফোনামাইড, সে কি করে, এই যে এখানে পাবা থেকে যে ফলিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই যে ইটা পাথওয়েটা, এটাকে বন্ধ করে দেয়, অর্থাৎ ফলিক অ্যাসিড তৈরি হতে পারে না। তার মানে কি ব্যাকটেরিয়া এটা পাবে না, তো তাদের গ্রোথ বা মাল্টিপ্লিকেশন কমে যাবে। হ্যাঁ, এটা একটা। আবার যদি কোনো কারণে এটা এটা বাইপাস করে, কোনো কারণে একটা ব্যাকটেরিয়া যদি এটাকে বাইপাস করে, হ্যাঁ, এটা এখানে বাধা পেল না মনে করো, বা যে সালফোনামাইড ইউজ করলাম ওই ব্যাকটেরিয়াটাকে এটা বাধা দিতে পারলো না, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাকটেরিয়াটা ফলিক অ্যাসিড তৈরি করে ফেললো। বাট ফলিক অ্যাসিড থেকে অনেক সময় তাদের দরকার হতে পারে ফলিনিলিক অ্যাসিড, হ্যাঁ, এটা দরকার হতে পারে। এই ক্ষেত্রে আবার কি করবে, এই ডাইঅ্যামাইনো আরেকটা যে আমরা ইউজ করলাম, এখানে তো দুইটা দেখো, এটা হলো সালফোনামাইড, হ্যাঁ, এখানে বলছে সালফোনামাইড এন্ড পাইরিমিডিন পটেনশিয়েটর, এটা হলো পাইরিমিডিন পটেনশিয়েটর। এই দুইটা আমি যদি একসাথে ইউজ করি, তাহলে আইদার এটাকে বন্ধ করবে, না হয় এটাকে বন্ধ করবে, অর্থাৎ মানে কোনো পাবে না, জি স্যার, বুঝতে পালানোর পারছি। পথ পাবে না, তাই না? কোনোভাবেই হবে না। জি স্যার। এখন আমরা আহ, এই যে দুই ধরনের বা দুইটা অ্যান্টিবায়োটিক একসাথে ইউজ করতেছি, হুম, এইগুলোর পোটেন্সি বা সিনার্জিস্টিক কতটুকু, সেটা আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের ইনভিট্রো স্টাডি করে, ল্যাবরেটরিতে স্টাডি করে আমরা এটার কতটুকু কাজ করতেছে, যে দুইটা ইউজ করার ফলে সেটা কি আমরা একটার চেয়ে বেশি পাচ্ছি নাকি একটার চেয়ে কম পাচ্ছি, এটা আমরা হিসাব করতে পারি। হ্যাঁ, বা কোনো চেঞ্জ হচ্ছে কিনা এটা হিসাব করতে পারি। এবং যে একটা ইন্ডেক্স দিয়ে হিসাব করি আমরা, যেটা বলে এফআইসি, এটাকে বলা হয় ফ্র্যাকশনাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন, এফআইসি। এটা একটা ইন্ডেক্স আমরা ক্যালকুলেট করতে পারি, আহ, আমরা ল্যাবরেটরিতে স্টাডি করে এগুলো বের করতে পারি। এবং এটা ইনভিট্রো দেখো, ইনভিট্রো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আমরা ইন্ডিভিজুয়াল ইউজ মানে বের করি। হ্যাঁ, মনে করো আমরা ড্রাগ এ এবং ড্রাগ বি, এই দুইটার কম্বিনেশন আমরা ইউজ করব কোনো একটা মানে হ্যাচারিতে অথবা অ্যাকুয়াকালচার ফার্মে। তো এটার এই দুইটা কতটা ইফেক্টিভ হবে, এটা বের করার আগে আমাদের আবার কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি একটা ড্রাগ ইউজ করলে কতটুকু ইফেক্টিভ হচ্ছে, বা এইটা ইউজ করলে কতটুকু ইফেক্টিভ হচ্ছে, ইন্ডিভিজুয়ালি আগে বের করতে হয়। বের করে তারপরে এইটার এফিকেসি বা সিনার্জিস্টি কতটা কাজ করবে সেটা বের করা হয়। এবং সেটা দেখো, আর এটা আসলে ডিপেন্ড করে, হ্যাঁ, এফআইসি যেটা, এটা একটা ড্রাগ থেকে আরেকটা ড্রাগে এটা ভ্যারি করতে পারে, মানে একটা কম্বিনেশন থেকে আরেকটা কম্বিনেশন এটা ডিফারেন্ট হতে পারে। বা স্পেসিস টু স্পেসিস, ফিশের ক্ষেত্রে ফিশ স্পেসিস থেকে ফিশ স্পেসিস এর এটা ভেরিয়েশন হতে পারে। আবার এটা তো ইউজ করা হয় সাধারণত, তোমরা জানো যে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে, তো ব্যাকটেরিয়া কোনগুলো স্পিসিস সেটার উপরেও ডিপেন্ড করে, যে কোন একই ব্যাকটেরিয়ার ডিফারেন্ট স্ট্রেইন, তোমরা স্ট্রেইনের নাম জানো হয়তো, ডিফারেন্ট স্ট্রেইন সেগুলো ক্ষেত্রে পার্থক্য হতে পারে, কারণ সব ব্যাকটেরিয়া এক ধরনের ই না,
পাওয়ারফুল বা প্যাথোজেনিক না। তো একটা ক্ষেত্রে এটা খুব স্ট্রংলি কাজ করতে পারে, আরেকটা ক্ষেত্রে নাও কাজ করতে পারে। সেজন্য ব্যাকটেরিয়া স্পেসিস থেকে স্পেসিসে অথবা ফিশ স্পেসিস থেকে স্পেসিসে গুলো ভ্যারি করে। তারপর আমরা যে থিওরিটা যেটা হলো যে এফআইসি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন ইন এ মিক্সার, অর্থাৎ কোন কনসেন্ট্রেশন, তোমরা এমআইসি নাম শুনেছো না? এমআইসি, এমআইসি নাম শুনেছো? বলো তো। স্যার নাম শুনেছি মনে হচ্ছে, নামটা মনে হচ্ছে না। একটা একটা বলো এমআইসি কোন একটা। এই সঙ্গীতা চলে আসতেছিল, বলো তুমি যা বলতে। স্যার মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, দ্যাট মিনস একটা মিনিমাম কনসেন্ট্রেশন ইউজ করতে হবে একটা ড্রাগের, যেটা কি করতে পারে ওই ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করতে পারে, তাই না? মিনিমাম, তো এটাকে আমরা বলবো কনসেন্ট্রেশন ইন এ মিক্সার, অর্থাৎ আমরা এ এবং পি কে তো আমরা ইউজ করতেছি। তো এই দুইটা মিলাতে একটা মিক্সার হলো, সেই মিক্সারে এর কনসেন্ট্রেশন কতটুকু, হ্যাঁ, সেটাকে আমরা ভাগ করব কনসেন্ট্রেশন অ্যালন গিভেন দ্য সেম অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট। অর্থাৎ আমরা মনে করো একটা ব্যাকটেরিয়া, আমরা পরবর্তীতে দেখবো এক্সাম্পল, মনে করো একটা ব্যাকটেরিয়া একটা অ্যান্টি ড্রাগ এ, ড্রাগ এ দিয়ে আমরা একটা ব্যাকটেরিয়া, ফর এক্সাম্পল অ্যারোমোনাস, হ্যাঁ, অ্যারোমোনাস হাইড্রোফিলা, হ্যাঁ, অ্যারোমোনাস হাইড্রোফিলা, এই ব্যাকটেরিয়াটাকে আমরা এর গ্রোথটাকে ইনহিবিট করব শুধু এ দিয়ে। মনে করো সেটা যে কনসেন্ট্রেশন লাগে সেটা মনে করো জাস্ট এই, মনে করো কনসেন্ট্রেশন সাধারণত পার এমএল এ করা হয়, সেটা মনে করো একটু দেখে নিই কিরকম কনসেন্ট্রেশন, যেমন এখানে আছে মাইক্রোগ্রাম পার মেল। তো আমরা মনে করো এখানে 10 মাইক্রোগ্রাম, এটা মাইক্রোগ্রাম পার মেল, মেল মিনস এমএল, এটা দিতে হয়। দিলে এটা কি হবে, অ্যারোমোনাস হাইড্রোফিলাকে আমরা এটাকে গ্রোথটাকে বন্ধ করে দিতে পারি। আবার বি, মনে করো বি ক্ষেত্রে লাগতেছে আমাদের, এখানে ছিল 10, মনে করো বির ক্ষেত্রে লাগতেছে 20, তো 20 মাইক্রোগ্রাম পার মেল এটা লাগতেছে এই অ্যারোমোনাস হাইড্রোফিলাকে মারার জন্য। এখন এটা দিয়ে আমরা এখন দুইটাই, এটা ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, যদি একটা ইউজ করি। এখন আমরা যদি এটার মিক্সার ইউজ করি, অর্থাৎ আমরা যদি পটেনশিয়েটেড ড্রাগ তৈরি করি, সেক্ষেত্রে আমাদেরকে মনে করো দুইটা একসাথে যদি দেই, সেক্ষেত্রে মনে করো এ লাগলো 5, আর বি লাগলো 15। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথাগুলো? হুম, জি স্যার। কেউ না বুঝলে বলো। যে এ এবং বি আলাদাভাবে যদি আমি ইউজ করি ড্রাগ, তাহলে হচ্ছে এর ক্ষেত্রে 10 মাইক্রোগ্রাম পার মেল এই কনসেন্ট্রেশন, বির ক্ষেত্রে লাগতেছে 20 মাইক্রোগ্রাম পার মেল কনসেন্ট্রেশন। এখন এ এবং বি দুইটা যদি একসাথে আমরা ইউজ করি, একটা মিক্সার তৈরি করি, সেক্ষেত্রে দেখা গেলো এ লাগতেছে 5 মাইক্রোগ্রাম পার মেল, আর বি লাগতেছে কত বলছিলাম, 15 মাইক্রোগ্রাম পার মেল। তো এখন আমরা দেখো এখানে যে কনসেন্ট্রেশন ইন এ মিক্সার আমরা যদি এর জন্য বের করি, এটা এর জন্য যদি আমরা এফআইসি বের করি, তাহলে কি হবে বলতো কেউ একজন? এর জন্য কত হবে, কিভাবে লিখবো? কনসেন্ট্রেশন ইন এ মিক্সার এখানে কত আসবে এর জন্য? স্যার উপরেরটা যোগ করে 15 যোগ 5 20। কনসেন্ট্রেশন ইন এ মিক্সার, একটা সেটা ড্রাগের একসঙ্গে কনসেন্ট্রেশন, একটা ড্রাগের কনসেন্ট্রেশন যোগ না, তাহলে কত হবে এর জন্য? এর আর জন্য শুধু এটা বের করব, আগে এ বের করো, পরে বি বের 5 আর নিচে হবে ও 10। আচ্ছা। উপরে 5 আর নিচে হবে 10 10, গুড। আর বির জন্য কত হবে? বির 13 আর নিচে 20। উপরে 15 উপরে হবে 10, না উপরে হবে 20, কত হবে? 15/20। 15 স্যার। 15/20, তাই না? গুড। এখন এখানে আমরা যদি দেখি, হুম, এটা কত হবে, এটা ভাগ করলে 0.5 না পয়েন্ট কত, 0.5, তাই না? আর এখানে কত হবে? 0.7 সামথিং, তাই না? জি স্যার। আচ্ছা,
তাহলে দেখো এখানে এটা হয়ে গেল। এখন এখানে আমরা যদি দেখি, দেখো এফআইসি এটা হলো ইন্ডেক্স, এফআইসি ইন্ডেক্স। এখন এই দুইটা মিলে যোগ করতে হবে আমাদের, যোগ করলে যেটা বের হবে সেটা হলো এই কম্বিনেশনের এফআইসি। ঠিক আছে, ওটা আমরা পরে যাচ্ছি। তো এখন দেখো এখানে এফআইসি, যেমন এ এফআইসি ইন্ডেক্স লেস দেন 1 ইন্ডিকেট সিনার্জি। দেখো এখানে যে দুটোই 1 এর নিচে আছে, তো এটা সিনার্জিস্টিক, অর্থাৎ এটা পজিটিভ ইম্প্যাক্টেড কম্বিনেশনটা। যদি এফআইসি ইন্ডেক্স 1 হয় তাহলে ইন্ডিকেটস অ্যাডিটিভ অ্যাকশন, দ্যাট মিন্স এটা কোনো এক্সট্রা কোনো দিচ্ছে না, জাস্ট অ্যাডিশন হচ্ছে। আর যদি একের চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে অ্যান্টাগনিজম, তাই না, যেটা তুমি আগে বললে যে অ্যান্টাগনিস্টিক। তো এটা বুঝতে পারছো তো তোমরা, এটা কি হলো এখানে? হুম, সবাই জি বুঝছো? স্যার। গুড। জি স্যার। আমরা এখন এটা এই টেবিলটা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, এখানে কিছু এক্সাম্পল আছে। ক্যালকুলেশন অফ ফ্র্যাকশনাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন এফআইসি ইন্ডেক্স ফর দ্য কম্বিনেশন, কার কম্বিনেশন, এখানে দেখো সালফা ক্লোর পাইরিডায়াজিন। হ্যাঁ, এটা হলো সালফানামাইড, এটাকে বলা এসসিপি, সালফা ক্লোর পাইরিডায়াজিন এসসিপি। আর নিচে হলো ট্রাইমিথোপ্রিম। ট্রাইমিথোপ্রিমটা হলো টিএমপি বলছে এটা সংক্ষেপে, এটা হলো পটেনশিয়েটর। হ্যাঁ, ট্রাইমিথোপ্রিম। এখন দেখো এটার এই কত আছে, এর যে রেশিও হলো 5:1, অর্থাৎ 5 গুণ সালফার, সালফার সালফো ক্লোরো পাইরিডায়াজিন, হ্যাঁ, এসসিপি, আর 1 ভাগ হলো ট্রাইমিথোপ্রিম, অর্থাৎ সালফোনামাইডের অংশটাই বেশি, আর যেটা পটেনশিয়াল সেটা একটু কম দিলেই হয়। এগেইনস্ট 5 টাইপস অফ টাইপ or reference strain of fish pathogenic bacteria। এটা তো এটা বিভিন্ন স্টাডি করে এটা পাওয়া গেছে, তার একটা সামারি। এখন দেখো এখানে ভালো করে খেয়াল করো, এটা হলো অর্গানিজম ব্যাকটেরিয়া, যেটা অ্যারোমোনাস স্যালমোনিসিটা, হ্যাঁ, সাবস্পিসিস স্যালমোনিসিটা। এটাকে বলা হয় টিপিক্যাল অ্যারোমোনাস স্যালমোনিসিটা, এটা ফিরানকুলোসিস ডিজিজ হয়। এবং এটা একটা পজিটিভ, এটা রেফারেন্স 10 এটিসিসি 14174। হ্যাঁ, তোমরা তো রেফারেন্স 10 এটিসিসি তো জানো না, এটিসিসি মানে কি বলো তো? হুম, স্যার অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন মানে বেস না না যেগুলো না থাকে। না না, এটা এখানে না। এটা হলো আমেরিকান টাইপ কালচার কালেকশন। হ্যাঁ, আচ্ছা। ব্যাকটেরিয়ালজির ক্ষেত্রে এগুলো তোমরা জানবে, আমেরিকান টাইপ কালচার কালেকশন। এগুলো মানে হলো যে কোনো একটা ব্যাকটেরিয়া তোমরা যখন প্যাথোজেনিক মেইনলি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আইসোলেট করে ক্যারেক্টারাইজ করা, সব ধরনের ক্যারেক্টারাইজেশন যখন করা হয় একটা ব্যাকটেরিয়ার, সেটা বিভিন্ন ইয়েতে ব্যাংক, হ্যাঁ, জিন ব্যাংকে যেমন জিন সাবমিট করে, সেই ধরনের এই ধরনের কিছু কিছু ডেটাবেস আছে যেখানে সাবমিট করা হয়। সাবমিট করলে তারা একটা আইডি নাম্বার দেয়। তো এটা হলো এরকম। আরো কিছু কিছু ইউরোপিয়ান কালচার কালেকশন আছে একটা, তো ওদের একটা ডেটাবেস মানে কালেকশন, এবং এখান থেকে এগুলো কিনতে হয় পরবর্তীতে $200 $300 দিয়ে, এগুলো এই রেফারেন্স চেইন গুলো, অর্থাৎ পজিটিভ কন্ট্রোল। তোমরা তো পজিটিভ কন্ট্রোল শব্দটার সাথে পরিচিত, পজিটিভ কন্ট্রোল হিসেবে এগুলো কিনতে হয়, কারণ এদের বৈশিষ্ট্যটা জানা থাকে সব ধরনের বায়োকেমিক্যাল ক্যারেক্টারাইজেশন, মলিকুলার ক্যারেক্টারাইজেশন, সব বৈশিষ্ট্য জানা থাকে। সেই জন্য সাধারণত এই রেফারেন্স চেইন গুলো ইউজ করা হয় বিভিন্ন ইনফেকশন এক্সপেরিমেন্ট করার জন্য। এটাকে বলা হয় রেফারেন্স স্টেইন। আর কিছু আছে হলো টাইপ স্টেইন বলা হয়, ওয়াইল্ড কালেকশন। হ্যাঁ, তোমার নিজের ল্যাবে নিজের কালেকশন থাকতে পারে, তোমার সেগুলো কিছুটা বৈশিষ্ট্য ক্যারেক্টারাইজেশন করা হয়, হয়তো সবকিছু করা হয় না। তো এই এটিসিসি টা হলো একটা রেফারেন্স স্টেইন, এটা ইউজ করা হয়েছে, এটা একটা ইনফেকশন এক্সপেরিমেন্ট করা হয়েছে, এবং সেখানে বিভিন্ন কম্বিনেশনে বিভিন্ন ড্রাগ ইউজ করা হয়েছে। দেখো এখন খেয়াল করে, এসসিপি যেটা তোমাদের ওখানে বলছি, যে এসসিপি অ্যালোন একা ইউজ করলে, যেটা এটা কনসেন্ট্রেশন এখানে এমআইসি, হ্যাঁ, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন মাইক্রোগ্রাম পার এমএল, এখানে 12.8, আর টিএমপি বলছে এখানে 6.4। এইচডিজি, এইচডিজি হলো সালফো ডায়াজ, এইচডিজির এটা কি একটু দেখে নিই, ধরো এইচডিজি কই, সালফোডায়াজিন, ডায়াজো সালফোডায়াজিন, এরকমই আর কি, সালফোডায়াজিন, এটা অ্যালোন
আবার এখানে দেখো এসসিপি টিএমপি এটার কম্বিনেশন এ বি, হ্যাঁ এটা এ এটা বি এটা এ এটা বি এ বি একসাথে। তো এ বি এটা কম্বিনেশন দিলে যেটা হলো দেখো, এর জন্য হলো 0.5, বির জন্য হলো 0.1। এখন এখানে খেয়াল করো, এসসিপি অ্যালোন ছিল 12.8, যখন কম্বিনেশন করা হলো তখন 0.5 কনসেন্ট্রেশন দিলে হয়ে যাচ্ছে এটার সাথে। আর টিএমপি এখানে ছিল 6.4 অ্যালোন, আর এই দুইটা একসাথে দিলে তখন 0.1। আবার এটা দেখো, এটা তাহলে এইটা এই দুইটা কম্বিনেশন হলো। আর একটা কি কম্বিনেশন, টিএমপির সাথে এইচডিজেড। এইচডি এটাও সালফোনামাইড, এটা সালফোনামাইড। আর বিটা হলো পটেনশিয়েটর, তো বি এই দুটোর সাথেই থাকবে। তো এর সাথে বি, আর একটা হলো এই ছোট এ বলছে এখানে, ছোট এ অর্থাৎ এইচডিজেড এর সাথে টিএমপি, টিএমপি, হ্যাঁ ট্রাইমিথোপ্রিন। তো এখানে দেখো টিএমপি এখানে ছিল কত, 6.4, এখানে হয়ে গেল 0.2। আবার এইচডিজেড এটা ছিল এখানে কত, 32, হ্যাঁ 32, সেখানে এখানে যদি এটার সাথে এটা কম্বিনেশন করা হয় তাহলে 1। তার মানে খেয়াল করে দেখো কতটা স্ট্রংলি এটা সিনার্জিস্টিক হচ্ছে। এখন আমরা এখান থেকে এফআইসি বের করতে পারি। হুম, এখন তোমরা এটা ক্যালকুলেট করো তো। এখানে তো এখানে দিয়ে দিছে, বাট তোমরা নিজের একটু দেখো মিলিয়ে এটা হয় কিনা। প্রথমে একটা দেখো, একটা দেখলে আমরা বাকিগুলো আর দেখবো না। এটা আমরা দেখি একটু, তোমরা নিজের একটু খেয়াল হিসাব করো। এসসিপি টিএমপির জন্য এফআইসি ইন্ডেক্স, এটা কিন্তু দুইটা করে দেখো, দুইটা করার পরে যোগ করা হয়েছে। আমরা আগে যেটা এখানে বের করলাম যে 0.5 0.7, এই দুইটা যোগ করে যা হবে যেমন 1.2, হ্যাঁ তো এই 1.2 হবে এই কম্বিনেশনের জন্য এফআইসি। তো এখানে এটার জন্য একটু বের করো আগে তোমরা সবাই, একটু মনে মনে চিন্তা করে এটা একটু দেখো। তোমরা কি চিন্তা করতেছো সবাই? জি স্যার। এই মিলন তো পরে আসছে, মিলন কি তুমি বুঝতে পারছো কখন থেকে শুরু করছো তুমি? আমি ঠিক ধরতে পারিনি। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। বাকিরা না বুঝলে বলো, আমি কিন্তু ছোটখাটো ম্যাথ দিতে পারি পরীক্ষাতে, হ্যাঁ। ये दीजिए क्या आवाज सुन কি তোমরা বাকিরা কি মিলাইতে পারছো? স্যার আমার স্যার কাছাকাছি একটা মান আছে স্যার, 0.07। 0.07 করে দেখলে হবে এটা, হ্যাঁ 0.0545 সামথিং এরকম আসে এটা সম্ভবত। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে বের করতে হয়। এবং অন্য একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখো, অ্যারোমোনাস স্যালমোনেসিটা, এটা সাবস্পিসিস অ্যাক্রোমাজিন, এটা হলো আরেকটা স্ট্রেইন, হ্যাঁ অ্যারোমোনাসেরই অন্য একটা স্পিসিস। এক্ষেত্রে দেখো এখানে এখানে পয়েন্ট সিনার্জিস্ট, এখানে ভ্যালুটা যদি আমরা দেখি তখন কিন্তু বুঝতে পারবো যে এটা দেখো এখানে, হ্যাঁ এটা অনেক বেশি। এখানে কম হওয়া মানে হলো কি বেশি ভালো, তাই না? কম হলে তো এখানে যদি আমরা দেখি, এদিকে দেখো যেখানে 2 এখানে 0.5, এখানে দেখো এইটার ক্ষেত্রে দেখো খুব বেশি চেঞ্জ হয়নি সম্ভবত, হ্যাঁ খুব বেশি চেঞ্জ হয়নি এখানে। অর্থাৎ এইখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন ব্যাকটেরিয়ার এগেইনস্টে কোন কম্বিনেশনটা ভালো, হ্যাঁ কোনটা কম ভালো। তো আরেকটা আমরা দেখি, এখানে আরেকটা এক্সাম্পল, হ্যাঁ এখানে ক্যালকুলেশন অফ এফআইসি
এখানে হলো সালফোক্লোরোপাইরিডাজিন, হ্যাঁ, ভার্সেস ট্রাইমিথোপিন, যেটা ওইখানকারই এখানে এটা আবার করা হয়েছে, যেহেতু এইখানে এটা খুব ভালো পাওয়া গেছে প্রথমটাই, হ্যাঁ, ভালো পাওয়া গেছে, সেই জন্য এটা নিয়ে আবার ফার্দার স্টাডি করা হয়েছে। হ্যাঁ, তো এই ব্যাকটেরিয়াকে নিয়ে প্রথম প্রথম ক্ষেত্রে আমরা যেটা দেখলাম এখানে প্রথমটা, এটাকে যেহেতু সবগুলো কম্বিনেশনের মধ্যে এটা ভালো, তো এটা ভালো হওয়ার কারণে এটা এটার আরো কিছু স্টাডি করা হয়েছে অন্য আরো কিছু কনসেন্ট্রেশন বেশি দিয়ে। হ্যাঁ, দেখো অ্যালোন এখানে তো আমরা জানি 12.8, 6.4, আর এখানে অনেকগুলো কম্বিনেশন ইউজ করা হয়েছে। এসসিপি টিএমপি কম্বিনেশন গুলো দেখো অনেক দেওয়া হয়েছে, এবং দেওয়ার ফলে এখানে যে এফআইসি ইন্ডেক্সটা পাওয়া গেছে 0.05, 0.03। হ্যাঁ, তো এখানে দেখা গেছে 0.05, 0.03 এইটা ভালো, তাই না? সবগুলোর মধ্যে এটা ভালো না, এই দুইটা ভালো। হ্যাঁ, এবং এখানে রেশিও এসসিপি টিএমপি, যেমন এখানে এসসিপি টিএমপি দুইটা রেশিও আছে। এখন তোমরা বলো এইগুলোর মধ্যে তোমরা কোনটা চুজ করবা, বলো কোনটা চুজ করবা, কোন ড্রাগটা তুমি অ্যাপ্লাই করবা? দুটোর ক্ষেত্রে একই ধরনের, এখানে একই এফআইসি আছে, আর এখানে রেশিওটা আছে ডিফারেন্ট। সো তোমরা কোন ড্রাগটাই কোন কম্বিনেশনটা ইউজ করবা? নিশ্চয়ই এই দুইটার থেকে একটা, তাই না? স্যার যেখানে স্যার কম দিয়ে পাওয়া যায় সেখানে তো ইউজ করার স্বাভাবিক। এখানে এখন তুমি হিসাব করো 2:1, 3:1, তাহলে 2:1 এ তো কম, নিশ্চয়ই এটা তাহলে কম খরচ পড়বে, তাই না? জি তাহলে স্যার। আমরা 2:1 এর জন্য যে কম্বিনেশনটা এখানে জি আমরা স্যার। ইউজ করছি, আমরা এই কম্বিনেশনটা আমরা ইউজ করবো, তাই না? এটা স্বাভাবিক, কারণ একটু খরচ কম পড়বে, আমরা একই ধরনের ফল পাচ্ছি। ঠিক আছে না? তো এই হলো মূল বিষয়। তো আমরা একটু দেখি ওভারঅল, তাহলে যেটা আমরা কনক্লুড করতে পারি যে ওটা একটা ফাইন্ডিং ছিল একটা স্টাডি, যে টিএমপি ওয়াজ দ্য বেস্ট অফ দ্য থ্রি ড্রাগস হোয়েন ইউজড অ্যালোন। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা যদি একটা ইউজ করি, যদি একটা ড্রাগ ইউজ করতে চাই অ্যালোন হিসেবে, তাহলে আমরা ইউজ করব টিএমপি। টিএমপি এখানে টিএমপির জন্য আমরা যদি দেখি, এখানে অবশ্য করা হয় নাই। টিএমপি যদি কনসেন্ট্রেশন 6.4, 6.4, 3.2। আচ্ছা, এখানে বলছে যে টিএমপি একা ইউজ করলে টিএমপিটা বেস্ট ড্রাগস তিনটার মধ্যে। হ্যাঁ, এই তিনটার মধ্যে আমরা যদি ধরি, দেখো এই তিনটার মধ্যে যদি হিসাব করি, এই তিনটা অ্যালোন, তাহলে টিএমপি সবচেয়ে ভালো। হ্যাঁ, এখানে দেখো 0.818, তাই না? সবগুলোর মধ্যে কম, তাই না? তোমরা খেয়াল করছো এই রোটা, এই কলামটা সবচেয়ে কম ভ্যালু, তাই তো? জি স্যার। তাহলে আমরা যদি তিনটা ড্রাগ দেওয়া হয় যে একটা ইউজ করতে পারবা, তাহলে আমরা টিএমপি ইউজ করবো, হ্যাঁ, টাইমিথোপ্রিন। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, আবার এই স্লো কেন, আরেকটা হলো যে এসসিপি ওয়াজ বেটার দেন এইচডিজি, তাই না? আবার অপরটা হলো এসসিপিটা এইচডিজি তে বেটার এন্ড অ্যাজ গুড অ্যাজ টিএমপি ফর সাম ব্যাকটেরিয়া। এখানে আমরা যদি একটু আবার দেখি, হ্যাঁ, এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, এসসিপিটা বেটার দেন এটা, দেখো এখানেও বেটার, এখানেও বেটার, এখানেও বেটার। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টিএমপির কাছাকাছি। যেমন এটা দেখো টিএমপি আর এইচসিপি এটা একই রকম, মানে একটু বেটার, আবার এটা হচ্ছে এই দুইটা যদি ধরি 0.81, একই রকম, এটা আবার ডিফারেন্ট। তো এখানে আমরা যেটা পাওয়া গেল, যেটা এইচসিপি ওয়াজ বেটার দেন এইচডিজেড and as good as TMP for some bacteria, সব ব্যাকটেরিয়ার জন্য না। both sulfonamides synergize with TMP। হ্যাঁ, দুটোর ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে দুটো ড্রাগই টিএমপির সাথে ভালো ম্যাচিং করে, তাই না? এই যে ম্যাচিংটা ভালো হয়েছে এখানে, এখানে আমরা দেখি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কমে গেছে, তাই না? যে আমাদের মানগুলো লেস দেন 1 আছে সব ক্ষেত্রেই, এক্ষেত্রেও লেস দেন 1 সবগুলো, এক্ষেত্রেও লেস দেন 1। তার মানে কি সবগুলোর ক্ষেত্রে আমরা সিনার্জিস্টিক ইফেক্টস আমরা পেয়েছি। সিনার্জি occurs against sulfonamide resistant strains, আর
এইগুলো যে স্টেন গুলো ইউজ করা হয়েছে সেগুলো সালফোনামাইড রেজিস্ট্যান্ট, সেই জন্যই আসলে ইউজ করা হয়েছে, না হয়তো সেনসিটিভ হলে তো কোনো মানে হতো না, প্রয়োজনই হতো না। There are little differences in activity between TMP STP ratio of 1:1 to 1:8. একটু মানে এই যে রেশিও গুলো যদি আমরা দেখি, এখানে রেশিও যদি ওইগুলো এখানে STP TMP রেশিও, আর এখানে বলছি কোনটা TMP STP TMP STP, যদি আমরা এইখানে এইগুলো হিসেব করি যে রেশিও গুলো, এখানে যদি করা নেই, এখানে কনসেন্ট্রেশন দিয়ে আমাদেরকে বের করতে হবে। সেটা বলছে যে 1.1 থেকে 1.1 থেকে 1:8, এখানেও হয়তো বা এরকমই 1:1 থেকে 1:8 কিন্তু এখানে আসছে, তাই না? এটা একটু উল্টা করে দিচ্ছে, এটা বলা হয়েছে এখানে। আচ্ছা, এখন কম্বিনেশন গুলো আসলে কি হবে? আমরা তো তিনটা ড্রাগ মানে ড্রাগ দিয়ে দুইটা কম্বিনেশন আমরা বের করলাম, আর কি কি কম্বিনেশন হতে পারে এবং কম্বিনেশন গুলো আমরা কিভাবে কি করবো? তো এখানে যদি একটু খেয়াল করো, দেখো ম্যাচিং সালফোনামাইডস উইথ পোটেনশিয়েটর, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে আমাদের মূল হলো সালফোনামাইডস। সালফোনামাইডে আবার বিভিন্ন গ্রুপ আছে, হ্যাঁ, যেমন একটা আমরা বললাম এসসিপি, আবার এসডিজেড, তো বাট বোথ আর সালফোনামাইড। এবং আর এটার সাথে হলো পোটেনশিয়েটর আমরা যোগ করব। তো এই পোটেনশিয়েটর এটা হতে পারে বিভিন্ন রকমের। এর মধ্যে তিনটা এখানে বলছে কি 7 ডায়ামিনোপাইরিমিডিনস, হ্যাঁ, এই পাইরিমিডিন যেখানে দেখবো সেটা হলো পোটেনশিয়েটর। সাতটা আছে, have been shown to potentiate the antibacterial activity, antimicrobial of sulfonamide. সালফোনামাইডের সাথে 7টা ইউজ করা যেতে পারে। of this only 3, হ্যাঁ, এর মধ্যে ট্রাইমিথোপ্রিম, অরমিথোপ্রিম আর হলো ব্যাকুইলোপ্রিম, এই তিনটা প্রিম ইউজ করা হয়, হ্যাঁ, কারেন্টলি ইউজড ইন ভেটেরিনারি মেডিসিন। only the first two have been developed for fish. তো ভেটেরিনারি ক্ষেত্রে 3টা ইউজ করা হয়, 7টা ওভারঅল ইউজ করা যেতে পারে, হ্যাঁ, 7টা আছে যেটা হিউম্যান, ম্যামালস, অন্য ম্যামালস বা বিভিন্ন টেরেস্ট্রিয়াল এনিমেলস এর ক্ষেত্রে ইউজ করা হয়, হ্যাঁ। এর মধ্যে 3টা ইউজ করা হয় ভেটেরিনারিতে। ভেটেরিনারি মিনস এখানে ফিশও ভেটেরিনারিতে পড়ে অনেকটা, বাট সাম সর্টস অফ, নট দ্যাট মাচ। এছাড়া যে মনে করো বিভিন্ন এনিমেল, তোমরা জানো গরু, ছাগল, কুকুর, ভেড়া, এগুলো, হ্যাঁ, ছাগল, এদেরও ভেটেরিনারিতে ফেলা হয়, ভেটেরিনারি মেডিসিনের এদের জন্য। এবং প্রথম দুইটা ট্রাইমিথোপ্রিম, অরমিথোপ্রিম, এই দুইটা ফার্স্ট টু হ্যাভ বিন ডেভেলপড ফর ফিশ, ফিশের জন্য ইউজ করা হয়। তো আমরা মনে রাখবো যে ট্রাইমিথোপ্রিম আর টিএমপি, ওএমপি, এই দুইটা ইউজ করা হয় ফিশের জন্য। এখানে স্ট্রাকচারটা তোমরা দেখো, যেখানে অ্যামাইড গ্রুপ আছে, ডাই অ্যামাইনো, দেখো 2টা অ্যামাইনো গ্রুপ এখানেও, আর এখানেও 2টা অ্যামাইনো গ্রুপ আছে, সেই জন্য বলা হয় এগুলোকে ডাই অ্যামাইনো পাইরিমিডিন। পাইরিমিডিনটা হলো স্ট্রাকচারটা, পাইরিমিডিন স্ট্রাকচার। তো এই মনে রাখবো একটু, ট্রাইমিথোপ্রিম আর হলো অরমিথোপ্রিম। আচ্ছা, এখন কিছু শর্ত আছে যে আমরা যে কম্বিনেশনটা ইউজ করব সেটা কিছু শর্ত আছে। যেমন দুইটা ড্রাগ, তো আমরা কম্বিনেশন মানে হলো দুইটা ড্রাগ, সেই দুইটা ড্রাগ, বোথ ড্রাগ শুড বি এট দ্য সেম সাইট অফ ইনফেকশন এট দ্য সেম টাইম। অর্থাৎ একটা আমরা ফিশের যে কোথাও ইনফেকশন হয়েছে, সেইটাকে, ইনফেকশনটা মনে করে এখানে ইনফেকশন, এটাকে দূর করার জন্য আমরা ইউজ করব। তো যে দুইটা ড্রাগ দিয়ে আমরা কম্বিনেশন করলাম এ বি, বোথ শুড বি এট দ্য ইনফেকশন সাইট, এখানে অ্যাক্টিভ কাজ করতে হবে এট দ্য সেম টাইম, হ্যাঁ, একটা আগে একটা পরে হলে হবে না, দুটোই একসাথে কাজ করতে হবে। আর যেটা আমরা বললাম যে পাইরিমিডিনটা ইউজ করা হয়, পাইরিমিডিন হ্যাজ বিন ফাউন্ড টু বি মোর এফিসিয়েন্ট উইথ পোটেনশিয়েটর। তো পোটেনশিয়েটর হিসেবে, পোটেনশিয়েটরের সাথে যে পাইরিমিডিন গ্রুপটা থাকে, সেটা থাকলে সেটা বেশি ইফেক্টিভ হয়, হ্যাঁ। আর কিছু বিষয় আছে যে ইনভিট্রো স্টাডি যে করা হয়, কারণ ইনভিট্রো স্টাডি করেই, তোমরা তো জানো ইনভিট্রো কি, সেল কালচার হতে পারে বা বিভিন্ন ধরনের টিস্যু কালচার বা সেল কালচার, এই ধরনের কাজের মাধ্যমে, বা আমরা সেল কালচার ঠিক সবসময় করা হয় না। যেমন মনে করো যে ইনভিট্রো মানে হলো যে ব্যাকটেরিয়াকে আমরা, ব্যাকটেরিয়া যে এমআইসি বের করতে পারি, ব্যাকটেরিয়া কালচার করে বিভিন্ন কনসেন্ট্রেশনের অ্যান্টিবায়োটিক আমরা টিউব, মনে করো এখানে টিউব আছে, এখানে টিউব আছে,
এখানে আমরা ব্যাকটেরিয়া গ্রো করব, কালচার করব। এখানে কালচার করে ডিফারেন্ট কনসেন্ট্রেশনের অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, আমরা বিভিন্ন কনসেন্ট্রেশনের অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে এটা টেস্ট করে দেখবো যে এটা মারা যায় কিনা, যে গ্রোথটা ইনহিবিট হয় কিনা, সেটা এমআইসি। হ্যাঁ, এটা আমরা খুব সহজে, এগুলো তোমরা ইজিলি ল্যাবে মাইক্রোবায়োলজির মিনিমাম নলেজ থাকলে এগুলো তোমরা করতে পারো। যে ব্যাকটেরিয়া এখানে গ্রো করবো আমরা টিউবের মধ্যে, হ্যাঁ, প্লেটে না, টিউবে করে, টিউবের মধ্যে, এবং সেটা হলো আহ মনে করো একটা নির্দিষ্ট ইনোকুলাম এখানে আমরা ইনোকুলেট করব, সাথে আমরা কিছু অ্যান্টিবায়োটিক অ্যাড করে দেবো বিভিন্ন কনসেন্ট্রেশন দেবো, 1 2 3 4 এরকম 10টা কনসেন্ট্রেশন হতে পারে। এবং আমরা দেখবো যে পরের দিন কোন টিউবটা বেশি ডার্ক, বেশি লাইট। যদি ডার্ক হয় মানে খুব যে টার্বিড হয় তাহলে বোঝা যাবে যে সেটা ব্যাকটেরিয়া গ্রো করেছে। আর যদি দেখি ভেরি লাইট মানে একদম মানে প্লেন, জাস্ট ভেরি লাইট, হ্যাঁ, তো বুঝবো যে ওখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারেনি। এবং এখানে আমরা গিয়ে আমরা সবচেয়ে কম কনসেন্ট্রেশন কোনটা সেটা আমরা বের করতে পারি যে ইনহিবিট করে, এমআইসি ইজিলি আমরা বের করতে পারি। তো আমরা একটা দিয়ে দেখতে পারি, আবার কম্বিনেশন করে বিভিন্ন কনসেন্ট্রেশনে কম্বিনেশন করে আমরা দেখতে পারি। এটা খুব ইজিলি তোমরা ল্যাবে কালচার মানে ব্যাকটেরিয়া কালচার করে এটা করতে পারো, এবং এটাকে আমরা ইনভিট্রো স্টাডি করতে পারি। হ্যাঁ, সেল কালচারের ক্ষেত্রে সাধারণত এগুলো করা হয় না, ভাইরাসের ক্ষেত্রে ইনভিট্রো স্টাডি করা হয় সেল কালচার। তো এই ক্ষেত্রে এইভাবে আমরা এফআইসি টা বের করতে পারি খুব সহজেই। এখন কথা হলো আমরা ইনভিট্রো স্টাডি করে যে এফআইসি পাবো, হ্যাঁ, এটা বলছে এখানে ডাজ নট গ্যারান্টি, এটা গ্যারান্টি বানানটা ভুল হয়েছে, লো এফআইসি ইন ভিভো। অর্থাৎ তুমি ইনভিট্রো স্টাডিতে খুবই কম এফআইসি পেলে, বাট ইন ভিভো স্টাডি অর্থাৎ যখন তুমি ফিশ দিয়ে সেখানে ব্যাকটেরিয়ার ইনফেকশন ঘটিয়ে যদি স্টাডি করো, সেক্ষেত্রেও যে একই রকম এফআইসি পাবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ এটা ভ্যারি করতে পারে, ভ্যারি করবে স্বাভাবিকভাবে, কারণ ইনভিট্রো স্টাডি ইজ নট দ্য রিয়েল ইন ভিভো স্টাডি, জাস্ট অ্যাজাম্পশন যে কত কম হতে পারে, তবে সেটার ইনভিট্রো যেটা পাবা তার চেয়ে একটু বেশি লাগতে পারে রিয়েল লাইফে। সেই জন্য এই ধরনের এই কারণে আমাদের যে ফার্মাকোকাইনেটিক্সটাতে এটাও ভ্যারি করবে এমং স্পিসিস অফ ব্যাকটেরিয়া এবং স্পিসিস অফ ফিশ। হ্যাঁ, যেটা আগেই বলছি যে ফিশ, এক এক ফিশের ইমিউনিটি এক এক রকম, হ্যাঁ, মেকানিজমটাও একই রকম ভাবে, মানে মেকানিজমটাও ডিফারেন্ট হবে, তাই না? তো এটা হলো সেই জন্য মুশকিল হলো, দেখো আমরা জানি যে বলতো কত ফিশ স্পিসিস আছে ওয়ার্ল্ডে, কালচারেবল কত হতে পারে মোটামুটি, এনি আইডিয়া? জাস্ট গেস। বাংলাদেশেই তো 400-500-র উপরে আছে, তাই না? এর মধ্যে 200-300 তো কালচার করাই হয়। জি স্যার। ওয়ার্ল্ডে 200-400 স্পেসিস ইজিলি কমার্শিয়ালি কালচার করা হয়। এখন আমরা কি প্রত্যেকটা স্পেসিসের জন্য এরকম ফার্মাকোকাইনেটিক স্টাডি করতে পারবো? সম্ভব? খুবই ডিফিকাল্ট ব্যাপার। ডিফিকাল্ট, এটা সম্ভব না, তাই না? এখন জি মানুষের ক্ষেত্রে কি হতে পারে বা অন্য এনিম্যালের ক্ষেত্রে একটাই স্পেসিস, তো অলমোস্ট সিমিলার, কিছুটা পার্থক্য হয়, বাট আমরা যখন একটা ড্রাগ ডেভেলপ করা হয় মানুষের জন্য, এটা কিন্তু সব মানুষের জন্যই করা হয়, যদিও ডোজটা একটু ডিফারেন্ট হয়, যে ছোটদের জন্য, বড়দের জন্য, মেল ফিমেলের জন্য কিছুটা পার্থক্য হয়, বাট মেকানিজমটা অলমোস্ট সেম। কিন্তু ফিশের ক্ষেত্রে এই কাইনেটিক্সটা ডিফারেন্ট, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্পিসিস আছে। সেই জন্য যেটা করা হয় ইকোনমিক্যালি ভায়াবল যাতে হয়, সিমিলার ফিশের জন্য একই রকমের ডোজ আমরা ইউজ করি। একটা ডেভেলপ করা থাকলে, যেমন কার্পের জন্য, যেমন রুইয়ের জন্য করা হলে আমরা কাতলা বা মৃগেলের জন্য আমরা একই ধরনের ডোজ আমরা ধরে নিতে পারি, কারণ আমাদের স্পেসিফিক কোনো এইটা নেই। তারপরে বাংলাদেশে কোনো মাছের জন্য কোনো ব্যাকটেরিয়ারই এই ফার্মাকোকাইনেটিক্স বা ডাইনামিক্স স্টাডি করা হয় নাই এখন পর্যন্ত, করে না, কারণ ইন্টারেস্ট নেই, কারণ আমরা নিজেরাই অনেক বড় বড় ডাক্তার, মানুষের জন্য এগুলো দিয়ে দেই, আর ফিশের জন্য কে এরকম স্টাডি করতে, জি স্যার। কি প্রয়োজন? কিন্তু এখন আমাদের মানে প্রয়োজনটা আমরা ফিল করতেছি, কারণ আমরা খুব বেশি পরিমাণে দিয়ে দেই। হ্যাঁ, যেটা আগে আমরা এক্সাম্পলটাতে দেখলাম যে যেখানে আমাদের 1:1 যেটা দিলে 2:1 এ হয়, হ্যাঁ, সেটা আমরা যদি 3:1 দিয়ে দেই, তাহলে কিন্তু দেখো আমাদের যেখানে কমেই কাজ হচ্ছে সেখানে আমরা বেশি দিচ্ছি। তো এই বেশিটা কি হচ্ছে, এটা যদি এক্সক্রিশন হয়ে যায়, এলিমিনেশন, তাহলে কিন্তু সেটা এনভায়রনমেন্টে চলে আসবে।
ইভেন এগুলো যদি রেসিডিউ হিসেবে ফিশের ফ্লেশ বা বিভিন্ন অর্গানে থেকে যায়, সেটাও কিন্তু ক্ষতিকর। তো আমরা কিন্তু এই ফার্মাকোকাইনেটিক্সটা স্টাডি করে বা এফআইসি স্টাডি করে আমরা কিন্তু ডিটারমিন করতে পারি যে লোয়েস্ট কত আমরা দিতে পারি। তার চেয়ে বেশি তো আমাদের দেওয়ার দরকার নেই, তাই না? এবং পোটেনশিয়েটেড আমরা এই এই সুযোগটা কাজে লাগাতে পারি যে ইন্ডিভিজুয়ালি দিলে যে যে পরিমাণ লাগবে, সেটা যদি আরেকটার সাথে কম্বিনেশন করে সিনার্জিস্টিক করতে পারি আমরা, আমরা অনেক কম অ্যান্টিবায়োটিক ইউজ করলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমরা এই এএমআর থেকে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট, সেটা থেকে আমরা রক্ষা পেতে পারি। আচ্ছা, এবং এটার সাথে তোমরা দেখো এটা আরো কি মানে, কারণ তোমরা জানো যে ফিশের সাথে অন্য মানে এনিমেলের সাথে, কারণ পানিতে যখন অ্যান্টিবায়োটিকটা চলে যাবে, সে পানির সাথে অন্য এনিমেল জড়িত, এবং সেই পানি আবার বিভিন্ন কাজে কি করা হয়, অন্য এনিমেল যেটা ভেটেরিনারি এনিমেল বা টেরেস্ট্রিয়াল এনিমেল, সেই এনিমেল ইউজ করতেছে, আমরা পানিতে গোসল করতেছি বা ফিশিং করতেছি, তো আমাদের সেখান থেকে ব্যাকটেরিয়া চলে আসতে পারে, যেগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আমরা পড়েছি রেজিস্ট্যান্ট আসতে পারে, সেক্ষেত্রে হিউম্যানে ট্রান্সমিট হতে পারে। হ্যাঁ, সেই জন্য তোমরা একটা নাম শুনেছো সম্ভবত, ওয়ান হেলথ অ্যাপ্রোচ, নাম শুনেছো? জি স্যার। ওয়ান হেলথ অ্যাপ্রোচটা এখন খুবই, এখন না অনেকদিন ধরে হচ্ছে, কত 10 বছর বা মোর দেন 10 ইয়ার্স, এফএও বা ওয়াই, হ্যাঁ, তারা এটা উপর জোর দিচ্ছে, বিভিন্ন দেশে এগুলো কি হচ্ছে, বাংলাদেশেও এটা অনেক আগে থেকেই এগুলো এই কার্যক্রম চলছে, যে ওয়ান হেলথ এটা হলো যে যেমন দেখো আমরা বললাম যে এনভায়রনমেন্টের সাথে, হ্যাঁ, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট বা অ্যাকোয়াটিক অ্যানিমেল প্লাস হিউম্যান, হ্যাঁ, অর্থাৎ এনভায়রনমেন্ট, অ্যানিমেল, হিউম্যান। অ্যানিমেলের মধ্যে এখানে আমরা অ্যাকোয়াটিক অ্যানিমেল, যেটা আমরা ফিশ বলবো, এই তিনটারই দেখো হেলথ যদি বলি, এটা কিন্তু একটার সাথে আরেকটা জড়িত। আমরা এএমআর এর আসপেক্টে যদি বলি, হ্যাঁ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট এই বিষয়টা যদি চিন্তা করি, একটার সাথে আরেকটা জড়িত। আমরা একটাকে বাদ দিয়ে কিন্তু আরেকটা করতে পারবো না, কারণ আমরা শুধু হিউম্যানের হেলথের কথা চিন্তা করতে গেলে হিউম্যানের সাথে অনেক কিছু জড়িত। ফিশ, আমরা মাংস খাই, মাছ খাই, তো ওগুলো জড়িত। আমরা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে আমরা এক্সপ্লোর করতেছি, সেটার সাথে জড়িত। আবার টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্ট যেটা বললাম এনিমেল, সেটার সাথে জড়িত। এনভায়রনমেন্ট ইটসেলফ এটার সাথে জড়িত। সো আমরা যদি এই এএমআর কে এটাকে ট্যাকেল দিতে চাই, তাহলে আমাদের এই ওয়ান হেলথ অ্যাপ্রোচে যেতে হবে, অর্থাৎ তিনটা সেক্টর একসাথে কাজ করতে হবে। আমাদের এনভায়রনমেন্টালিস্ট লাগবে, আমাদের তোমাদেরকে লাগবে, যেমন তোমরা ফিশ ফার্মাকোলজিস্ট হবা ভবিষ্যতে, তোমাদের লাগবে, এবং হিউম্যান হেলথ বা হিউম্যানের সাথে জড়িত ডাক্তার বা পাবলিক হেলথ পারসন, তাদের লাগবে। তো সবাই মিলে যখন একসাথে কাজ করবে, তখন এই এএমআর কে আমরা ট্যাকল দিতে পারবো। বুঝতে পারছো না বিষয়টা? বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। ভবিষ্যতে এই ওয়ান হেলথ অ্যাপ্রোচ এই টার্মটা অনেক সময় তোমাদের জিজ্ঞেস করতে পারে, বিশেষ করে যেখানেই অ্যান্টিবায়োটিকের কথা আসবে, সেখানে ওয়ান হেলথ এই বিষয়টা আসবে। তোমরা এই কথাগুলো একটু গুছিয়ে সুন্দর করে বলবা যে ওয়ান হেলথ অ্যাপ্রোচটা আসলে কি। হ্যাঁ, তিনটা সেক্টর একসাথে কাজ করা ইন ওয়ান প্লেস। জি স্যার। এখন যেটা আমরা এখানে সালফোনামাইড নিয়ে আমরা কেন বললাম পোটেনশিয়েটেড সালফোনামাইড, সালফোনামাইড ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওভারঅল ফার্মাকোকাইনেটিক ম্যাচ ইন দ্য ইম্পর্টেন্ট ফিশ স্পিসিস। ফিশের ক্ষেত্রে আমরা যদি অন্য কোনো পোটেনশিয়েটর বা অন্য ড্রাগের সাথে কম্বিনেশনে ইউজ করতে চাই, তাহলে সালফোনামাইড হলো ওয়ান অফ দ্য বেস্ট ড্রাগ। হ্যাঁ, আমরা যদি ফার্মাকোকাইনেটিক্স এর কথা হিসেব করে দেখি। আচ্ছা, এখন আমরা একটু ওই তিনটা ড্রাগ নিয়ে একটু আলোচনা করব, যেগুলো পোটেনশিয়েটর। যেমন এখানে একটা আছে, যে প্রথমটা হলো ট্রাইমিথোপ্রিম কম্বিনেশনটা, এটা আমরা যদি ইউজ করি, হ্যাঁ, এটা ফার্স্ট কমার্শিয়ালি সাকসেসফুল ডাইঅ্যামাইনো পাইরিমিডিন পোটেনশিয়েটর, হ্যাঁ, এটা সাকসেসফুলি, এবং এটা 1:5, এটা টিএমপি সালফোনামাইডের ক্ষেত্রে এটা হ্যাজ বিন শোন টু বি অপটিমাম। এটা অপটিমাম হিসেবে 1 ভাগ হলো পোটেনশিয়েটর টিএমপি যেটা ট্রাইমিথোপ্রিম, এবং 1 ভাগ হলো 5 ভাগ হলো সালফোনামাইড। 1:5 এই হিসেবে এটা সাজেস্ট করে, স্ট্যান্ডার্ড বলা হয়। আর ফার্স্ট ভেটেরিনারি কম্বিনেশন অলসো নোন অ্যাজ কোট্রাইমক্সিল, এই যে এই কম্বিনেশনটা, এটাকে বলা হয় ফার্স্ট ভেটেরিনারি কম্বিনেশন, এটাকে বলা হয় কোট্রাইমক্সিল, কমার্শিয়ালি এক্সিলেন্ট ফার্মাকোকাইনেটিক্স। হ্যাঁ,
আহ, এটা তো সালফোনামাইড, এবং সালফোনামাইডের মধ্যে যে সালফোডায়াজিন HDZ ম্যাচ উইথ টিএমপি অয়েল অ্যাবজর্ব ওরালি, ওরালি অর্থাৎ ফিডের সাথে ইউজ করা যেতে পারে ভেটেরিনারি পারপাসে। এটাকে বলা হয় ট্রাইব্রিজেন। ট্রাইব্রিজেন এটা হলো একটা ব্র্যান্ড নেম, এই কম্বিনেশনটা। এখানে কোনো কোম্পানি হয়তো বলে কোট্রাইমক্সিন, আবার কেউ কেউ এটা এইচডিজি, যখন এইচডিজেড ইউজ করে টিএমপির সাথে, এটা ট্রাইবিজেন এটাকে বলা হয়। ট্রাইবিজেন 40% পাউডার, অ্যাজ প্রিমিক্স হ্যাজ বিন ডেভেলপড ফর মেডিকেশন অফ ফিশ ফিড, অর্থাৎ ফিশ ফিডের সাথে এটা ইউজ করা হয়। ট্রাইবিজেন 40% পাউডার 40% হিসেবে ফিডে অ্যাড করে এটা কোনো ফিশ যদি ডিজিজ আক্রান্ত হয়, মেডিকেটেড ফিড বলা হয় এগুলোকে, যেগুলোর সাথে এরকম অ্যান্টিবায়োটিক থাকে এটা ইউজ করা হয় পাউডার ফর্মে। এফিকেসি ভ্যারিজ বিটুইন ফিশ স্পিসিস এন্ড রেয়ারিং টেম্পারেচার। টেম্পারেচারের সাথে একটা সম্পর্ক আছে। তো টেম্পারেচার, ফিশ স্পিস এগুলোর সাথে একটু এফিকেসিটা একটু ভ্যারি করবে স্বাভাবিকভাবে। এখানে দেখো সিনার্জিস্টিক, এটা কি ব্যাকটেরিওস্ট্যাটিক ইফেক্টস এগেইনস্ট ফিশ প্যাথোজেন demonstrated with various combination of sulfodiazine and trimethoprim after, এটা এই লোকের কাজের অনুসারে দেওয়া হয়েছে এখানে। এখানে তোমরা খেয়াল করে দেখো আগের মতোই, HDZ TMP, এই দুইটার কম্বিনেশন, FIC রেশিও, এখানে আমরা ইজিলি আগের মতো করে ইজিলি তোমরা এখানে বুঝতে পারো এখানে কি পরিমাণ ইউজ করা হয় অ্যালন কম্বিনেশনে। এখানে FIC টা দেখলেই বুঝতে পারবা যে এটা যে পরিমাণ একার দরকার কম্বিনেশনে তার চেয়ে কম দরকার। এখানে কম্বিনেশনটা দিয়েই দিচ্ছে, এখানে 0.2 0.05, কি কম্বিনেশন এখানে ইউজ করা হচ্ছে। 0.2 এটা ইউজ করা হয় কনসেন্ট্রেশন, 0.5 এগুলো কনসেন্ট্রেশন সবই, মাইক্রোগ্রাম পার মিল। তো এখানে বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যেমন এগুলো হলো সব অ্যারোমোনাস, হাইড্রোফিলা থেকে শুরু করে হাইড্রোফিলা আমরা এটা হিসেব করতে পারি আমাদের দেশের ফিশের ক্ষেত্রে, যেমন অ্যারোমোনাস হাইড্রোফিলা অ্যাটাক করে। আর অ্যারমোনাস স্যালমনিস এটা যদি হয় সেগুলো সাধারণত রেইনবো ট্রাউট, স্যামন এইসব মাছের জন্য এটা প্রযোজ্য। আবার এক্ষেত্রে ভিব্রিওর ক্ষেত্রে এখানে বলা আছে ভিব্রিও অ্যাঙ্গুলিরাম, মোস্টলি সবগুলোই, এটাও আমাদের এই দেশের মাছের জন্য হাই টেম্পারেচার, যেগুলো 28, 30, 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যেগুলো মাছ হয় এইসব এরিয়াতে এই ব্যাকটেরিয়াটা গ্রো করে, ফ্রেশ ওয়াটার ব্যাকটেরিয়া এগুলো। এক্ষেত্রে দেখো এখানে এইখানে দেখো এটা কত, 1600 মাইক্রোগ্রাম পার মিল, 1600। আর এখানে দেখো এটা কমে গিয়ে এখানে হচ্ছে 400 মাইক্রোগ্রাম, 400, এখানে 200। তার মানে কি আমরা যদি এই দুটো কম্বিনেশন ইউজ করি তাহলে অনেক গুণ, দেখো তো 4 গুণ কমে গেছে এখানে, এখানে 8 গুণ। তো অনেক গুণ এগুলো আমরা কম ইউজ করতে পারি, সেক্ষেত্রে খরচটাও কম হবে, এট দ্য সেম টাইম আমাদের এনভায়রনমেন্টের জন্য সেগুলো ভালো। নেক্সট হলো আরেকটা যেটা আমরা নাম বলেছি একটু আগে, অরমিথোপ্রিম, এটা কম্বিনেশন only a single combination, single ornithoprim product, 1:5 combination with sulfur dimethoxyl, sulfur dimethoxyl has been developed, একটাই ডেভেলপ করা হয়েছে সোফার। আগেরটা যেমন এখানে আমরা দেখলাম অনেকগুলো কম্বিনেশন এখানে পাওয়া যায়, অনেকগুলো কম্বিনেশন, এগুলো কম্বিনেশন অনেকগুলো কম্বিনেশন পাওয়া যায়, বাট এখানে একটাই কম্বিনেশন, একটাই ডেভেলপ করা হয়েছে, অ্যাভেলেবল অ্যাজ 30% প্রিমিক্স, 30% ফিক্স, এটা সম্ভবত পাউডার হিসেবে। এবং এটার সাইন্টিফিক, ইট ওয়াজ অরিজিনালি নোন ইন দ্য সাইন্টিফিক লিটারেচার বাই কোম্পানি কোড রো 50037, এই কোডে ইউজ মানে কমার্শিয়ালি পাওয়া যায়। এবং লেটার এটাকে ট্রেডমার্ক এটা করা হয় রোমেট 30, এই নামটা মানে মনে রাখবা, রোমেট 30 আমাদের বারবার এই নামটা আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে। It produces synergy in wide range of mammals, এর ক্ষেত্রে এটা ইউজ করা হয় রোমেট 30, ফিশের ক্ষেত্রে ইউজ করা হয়, thus obviating the need to develop other combination. তো এটা থেকে আমাদের এখন মানে অন্যান্য কম্বিনেশন গুলো এটা নিয়ে স্টাডি করা উচিত। এই যে রোমেট 30, এক্ষেত্রে আমরা অরমিথোপ্রিম এর সাথে আমরা
সালফার ডায়ামেথক্সিন, এই দুইটা কম্বিনেশন, এটা 1:5 বলা আছে। আর আমরা আরো কিছু কম্বিনেশন বা কনসেন্ট্রেশন ইউজ করে আমরা আরো কিছু ডেভেলপ করতে পারি চাইলে ফিশের জন্য। আচ্ছা, এখন আমরা যে পটেনশিয়েটেড সালফোনামাইড, এটার ইউজটা আমরা তো অলরেডি বুঝতেই পারছি। হ্যাঁ, বিভিন্ন ব্যাকটেরিয়ার এগেইনস্ট ইউজ করা হয়, অ্যারোমোনাস হতে পারে, বিব্রিও হতে পারে, পাস্তুরেলা, ইয়ারসিনিয়া, এডওয়ার্সিয়েলা। হ্যাঁ, এসব ব্যাকটেরিয়া এগেইনস্ট এগুলো ভালো কাজ করে, ইনফেকশনটাকে কিউর করতে পারে। এখন দে হ্যাভ শোন পোর অ্যাক্টিভিটি এগেইনস্ট স্ট্রেপ্টোকক্কাই, বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাই যেগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এগুলো তো সবই তোমরা জানো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাই এবং সিউডোমোনাস, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলছে যে এই স্ট্রেপ্টোকক্কাস এগেইনস্টে খুব পোরলি অ্যাক্টিভ, হ্যাঁ, খুব ভালো কাজ করে না এই পটেনশিয়েটেড সালফোনামাইড। সেক্ষেত্রে আমরা অন্য ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়, তো হয়তো বা টেট্রাসাইক্লিন বা অন্য কিছু। হ্যাঁ, এবং সিউডোমোনাসের ক্ষেত্রে বলছে নান এগেইনস্ট সিউডোমোনাস, সিউডোমোনাস এগেইনস্টে কোনোটাই কাজ করে না। আর রিকমেন্ডেড ডোজ ফর টিএমপি এসডিজেড, হ্যাঁ, ডোজ 1:5, এটা হলো 30 মিলিগ্রাম পার কেজি পার ডে, এটা দেওয়া যেতে পারে ডেইলি ফর 7 to 10 days। হ্যাঁ, আর ওএমপি সালফার ডায়ামেথক্সিন যেটা, এটা 1:5 এ, যেটা আগে বলছি যে 50 মিলিগ্রাম পার কেজি পার ডে, এটা দেওয়া যেতে পারে। এই ডোজে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে আমরা এই ইনফেকশন গুলো কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, আর কিছু আছে? আচ্ছা, এখন আমরা একটু ফার্মাকোকাইনেটিক্সটা আমরা দেখি, যে এতক্ষণ তো আমরা বললাম বিভিন্ন ডোজ নিয়ে বা কম্বিনেশন নিয়ে। তো ফার্মাকোকাইনেটিক্সটা, এটা এগুলো স্টাডি করতে হয়। কিভাবে স্টাডি করা যেতে পারে? কারো ধারণা আছে ফার্মাকোকাইনেটিক্স আমরা কিভাবে স্টাডি করব? বলো তো। স্যার অ্যাপ্লাই করার পরে দেখতে হবে যে শরীরে কি ধরনের কি অবস্থা হচ্ছে না হচ্ছে। কারণ আমরা দেখো যে ফার্মাকোকাইনেটিক্স আমরা কি কি স্টাডি করব। হ্যাঁ, প্রথমটা হলো তো আমরা জানি যে ডোজটা কি দেব, এটা খুব সহজ। কি ডোজ দেব, এটা এইটা এই মিলিগ্রাম পার কেজি, এটা এই মিলিগ্রাম পার কেজি, দুইটা মিলিয়ে তো দিতে হবে। এটা আর বায়ো অ্যাভেলেবিলিটিটা কি যেন মনে আছে তোমাদের? এইউসি কার্ভ একটা বিষয় আছে না, এইউসি কার্ভ, জি স্যার। আন্ডার কার্ভ। হ্যাঁ, এটার ভিতরে কতটুকু, যে অর্থাৎ কত পার্সেন্ট বডিতে কাজে লাগতেছে। হ্যাঁ, অর্থাৎ ডিজিজ প্রোটেকশনের জন্য বা ব্যাকটেরিয়া কন্ট্রোলের জন্য আমি যে ড্রাগটা ইউজ করলাম সেটা কত পার্সেন্ট বডিতে অ্যাভেলেবল। হ্যাঁ, সেটা যেমন 85%, এটা 39%। আর সি ম্যাক্স, যেটা প্লাজমাতে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, কত ঘন্টা পরে, না ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন কতটুকু পেলাম। তোমাদের মনে আছে না, এই যে এরকম কার্ভ আমরা এখানে এরকম দেখিয়েছি, এরকম। অর্থাৎ এটা হলো ম্যাক্স, তাই না, এই জি কনসেন্ট্রেশন। স্যার। তাহলে এইটা হলো এইখানে, অর্থাৎ এখানে আমরা মনে করো 100 মাইক্রোগ্রাম ইউজ করলাম। হ্যাঁ, এখন আমরা এটা ম্যাক্সিমাম কতটুকু আমরা পেতে পারি প্লাজমাতে, অর্থাৎ ব্লাড নিয়ে, ব্লাড স্যাম্পল নিয়ে সেখানে ইন্ট্রোডিউস করে সেখানে আমরা যদি টেস্ট করে দেখি। হ্যাঁ, অর্থাৎ তোমরা হয়তো তোমাদের বলিনি, শেষের দিকে সম্ভব হলে বলবো যে কিভাবে আমরা অ্যান্টিবায়োটিককে ডিটেকশন করতে পারি। কারণ অ্যান্টিবায়োটিক তো চাইলেই আমরা এমনি মেশিনে দেখতে পারবো না, কারণ খুবই ছোট সাইজের। সেগুলোর জন্য আমাদের এফসিএমএসএস বা জিসিএমএসএস এগুলো, হ্যাঁ, মাস স্পেকট্রোমেট্রি, ফটো স্পেকট্রোমেট্রি এগুলো ইউজ করা হয়। হ্যাঁ, সেগুলো ইউজ করে এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ, কারণ আমাদের কনসেন্ট্রেশন দেখো মাইক্রোগ্রামে। হ্যাঁ, মাইক্রোগ্রামে হিসেব করতে হবে, অনেক সময় ন্যানোগ্রামে, হ্যাঁ, হিসেব করতে হয়। তো এটা ম্যাক্সিমাম হলো যে এটা আমরা কতটুকু পেতে পারি, মাইক্রোগ্রাম পার মিল। এটাকে দেখা গেছে অরমিথোপ্রিমে 1.13 মাইক্রোগ্রাম পার মিল, আর এটা 9.99 মাইক্রোগ্রাম পার মিল সালফোমিথোক্সিন, এটা পাওয়া যায় ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন। এটা আমরা অ্যাচিভ করতে পারি প্লাজমাতে। আর টি ম্যাক্সটা তাহলে কি হবে বলো তো? টি ম্যাক্সটা কেউ একজন বলো, টি ম্যাক্সটা কি? টি ম্যাক্সটা কি বলো তো? স্যার ট্রেস নাকি স্যার? ট্রেস? না না, এই যে ইউনিটটা দেখো না। ও ম্যাক্সিমাম সময়। ম্যাক্সিমাম ইফেক্ট দিতে যে সময়টা লাগে স্যার। ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন এই যে অ্যাচিভ করব আমরা, এইখানে আসতে এখানে যদি টাইম হয়, এখানে কত ঘন্টা লাগতে পারে, জি স্যার। এটা টাইম। এটা হলো টাইম ম্যাক্স। অর্থাৎ
ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন আমরা এখানে রিচ করতে তোমাদের একটু দেখো গ্রাফগুলো, হ্যাঁ, এখানে যেটা যেমন হতে পারে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4, 5 ঘন্টা হতে পারে। যেমন এখানে বলা হয়েছে এক্ষেত্রে 17.6 ঘন্টা, এখানে 20.3 আওয়ার্স। এইটা ভলিউম ডিস্ট্রিবিউশন, এটা তো তোমরা তোমাদেরকে পড়িয়েছি যে ভলিউম ডিস্ট্রিবিউশন এটা লিটার পার কেজিতে। অর্থাৎ আমি তো ড্রাগটা ওরালি দিলাম, ফর এক্সাম্পল ফিশ ওরালি দেওয়া হলো, তো ওরালি দেওয়ার পরে এটা তো তোমরা জানো যে এটা জিআই ট্রাক্টে যাবে। জিআই ট্রাক্টের পরে এই ড্রাগটা বডির বিভিন্ন অংশে এটা ট্রান্সপোর্ট হবে, ডিস্ট্রিবিউট হবে। তোমাদের ইকুয়েশনটা মনে আছে কিনা, তো একটা ভলিউম ভিডি ইকুয়াল, হ্যাঁ, ওটা এখন মনে নেই অবশ্য, উপরে সামথিং ছিল নিচে সামথিং ছিল, তাই না? এটা ভলিউম ডিস্ট্রিবিউশন। সেক্ষেত্রে বলছে যে 2.48 লিটার পার কেজি, এটা কেজি হলো মানে ওয়েট অফ দ্য ফিশ। যে ফিশের ওয়েট অনুযায়ী কত লিটার, হ্যাঁ, এখানে ট্রান্সপোর্ট হচ্ছে নির্দিষ্ট সময়ে, সেটা ট্রান্সপোর্টের সাথে যে ব্লাডের ট্রান্সপোর্টটা মেইনলি, তাই না? ব্লাডটা কতটুকু যাচ্ছে। 0.39, দেখো এটা কিন্তু খুবই কম। সো আমরা যদি, আর এখানে টার্মিনাল হাফ লাইফ, এটা কি, এটা একটা নাম কি বলতো আমরা যেটা পড়েছি টার্মিনাল হাফ লাইফের? বলো, কেউ একজন বলো, এটা একটা নাম আছে সুন্দর। টার্মিনাল মানে কি? হুম, বলো কেউ। স্যার একবারে শেষ মানে ফলাফলের সময়। হ্যাঁ, এটার আরেকটা টার্ম তোমাদের পড়িয়েছি, যেটা এলিমিনেশন হাফ লাইফ, মনে আছে? জি স্যার, এলিমিনেশন আপনি পড়েছিলেন স্যার। এলিমিনেশন হাফ লাইফ ই দিয়ে, হ্যাঁ, এখানে অথবা টি হাফ লাইফ এর সময় টি লিখে এখানে হাফ লেখে, ই টি লিখতে পারি। তো এলিমিনেশন হাফ লাইফ মানে কত ঘন্টায় অর্ধেক পরিমাণ বের হয়ে যায় বা এলিমিনেট হয়। এখানে বলছে 25.6 ঘন্টা, এখানে 9 আওয়ার্স। আচ্ছা, এখন তাহলে দুইটা ড্রাগ যদি তুমি কম্পেয়ার করো, তাহলে কোন ড্রাগটা ভালো হবে বলো তো? দুইটা ড্রাগের মধ্যে কোনটা ভালো হবে? স্যার প্রথমটা স্যার তাড়াতাড়ি না, পরেরটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে স্যার, সেকেন্ডটা প্রথমটাই স্যার। ভালো হবে, কম ডোজ আসলে একসাথে সেকেন্ডে বলতে পারাটা মুশকিল, হ্যাঁ। তারপরে দেখো আমরা যদি বায়োঅ্যাভেলেবিলিটি দেখি, এখানে কিন্তু 85%, এটা হচ্ছে অনেক বেশি। আবার প্লাজমা কনসেন্ট্রেশন এটা কম, তুমি বায়োঅ্যাভেলেবিলিটি বেশি, বাট প্লাজমাতে কনসেন্ট্রেশনটা এখানে কম, এখানে আবার বেশি আছে। টি ম্যাক্সটা অর্থাৎ ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন পৌঁছাইতে এটা একটু খুব বেশি আবার আর কি। ডিস্ট্রিবিউশন তো বেশি। হ্যাঁ, কি বললা তুমি? বলো, আবার বলো, সমস্যা নেই। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন তো এখানে বেশি স্যার। হ্যাঁ, ভলিউম ডিস্ট্রিবিউশন এটা এখানে বেশি, বেশি পরিমাণ বডিতে যাচ্ছে, হ্যাঁ, সেই কারণে এখানে দেখো কনসেন্ট্রেশনটা কিন্তু কমে গেছে, হ্যাঁ, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন প্লাজমাতে, অর্থাৎ বেশি পরিমাণে ছড়িয়ে যাচ্ছে দেখে এটা এখানে কনসেন্ট্রেশনটা কম, হ্যাঁ। আর এখানে হাফ লাইফ কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলো তো? হাফ লাইফ কম হওয়া অবশ্যই ভালো স্যার। না বেশি হওয়া ভালো? একটু মাথা খাটাও। বেশি হয় তো ভালো মনে হয়, বেশি বেশিক্ষণ ভালো। থাকলে স্যার কাজ করবে, বেশি টাইম ধরে কাজ করবে। বেশি হওয়া ভালো স্যার। হুম, বেশি স্যার। ভালো স্যার। ঠিক। সঙ্গীতা কি বললো, কম হওয়া ভালো? না স্যার, আমিও বেশি বলছি স্যার। বেশি বলছো না? আচ্ছা, এখন এখানে বিষয় আছে, এখন কিছু বিষয় আছে। একটা হলো মানে যদি কম হয় সেক্ষেত্রে কি হবে, দেখো 10 ঘন্টা পরে আবার ড্রাগ দিতে হবে, তাই না? জি স্যার। সমস্যা। আর এটা যে 25 ঘন্টা আছে সমস্যা নাই, 24 ঘন্টা, অর্থাৎ পার ডে আমরা যে হিসাবটা করি, হ্যাঁ, যে ড্রাগ গুলো এই যে ই করো পার ডে, হ্যাঁ, এত গ্রাম পার কেজি পার ডে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা কিন্তু একদিন পর পর দিলে আমাদের এটা সমস্যা, এটা কাভার করে। জি স্যার। এখন আরেকটা বিষয় আছে, সেটা হলো আমরা একটু পরে যাবো উইথড্রল পিরিয়ড, হ্যাঁ। তো উইথড্রল পিরিয়ড মানে হলো যে আমরা ড্রাগ বন্ধ করার কতদিন পরে আমরা ওই মাছটাকে খেতে পারবো, তাই না?
এখন এটা যে হাফ লাইফ থাকতেছে এখান থেকে হাফ লাইফ হিসেব করো, আর এখান থেকে হাফ লাইফ হিসেব করো, তাহলে সেইটা এমআরএল তোমাদেরকে বলছিলাম মনে হয়, ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল। হ্যাঁ, অর্থাৎ মনে করো এই অরমিথোপ্রিন, এই ড্রাগটা আমি 100 না বলে এখানে মনে করো 30 মাইক্রোগ্রাম ইউজ করলাম, 30 মাইক্রোগ্রাম। হ্যাঁ, এখানে তাহলে দেখো 25 ঘন্টা পরে এর অর্ধেক হবে, অর্থাৎ 24 ঘন্টায় অর্ধেক হবে। এইভাবে এটার যে ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল, অর্থাৎ এমন একটা লেভেলে আসতে হবে যেটা আমরা মানে কনজিউম করা যায় ফিশটা, একটা স্ট্যান্ডার্ড লেভেল। এটা নিয়ে আমি একটু পড়াবো হয়তো তোমাদেরকে পরে, এমআরএল নিয়ে। তো এখানে কিন্তু তাহলে অনেক বেশি দিন লেগে যাবে, তাই না? অর্থাৎ তোমাকে এই অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করারও পরে কতদিন লাগতে পারে সেটা এখান থেকে হিসেব করতে হবে, সেটা বেশি হবে কিন্তু এটার তুলনায়, তাই না? বুঝতে পারছো কি তোমরা কিছু বিষয়টা? জি স্যার। কারণ হাফ লাইফ অর্থাৎ প্রত্যেকটা প্রতি 24 ঘন্টায় হাফ হচ্ছে, তাই না? একদিন পর পর হাফ হচ্ছে, প্রত্যেক 15 হলো, তারপরে 7.5 6.5 এভাবে কমতে কমতে কিছু কিছু ক্ষেত্রে মনে করো 0.001 ন্যানোগ্রাম থাকতে হয়, ন্যানোগ্রাম পার গ্রাম ফিশের বডিতে। তো এই লেভেলে আসতে গেলে অনেক দিন লাগবে, তাই না? অনেক সময় 1 মাস 1.5 মাস 100 দিন এরকম সময় লাগে। এই যেটা বলছিলাম যে উজ্জ্বল পিরিয়ড এখানে আছে। তো এখানে উজ্জ্বল পিরিয়ডটা দেখো, অন দ্য বেসিস অফ ইউরোপিয়ান ইউনিয়ন এমআরএল যেটা বললাম আর কি, ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল, অর্থাৎ আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে ফিশের বডিতে সেটা কনজিউম হবে, ফিশ তখন কি হবে, এলিমিনেশন করবে, বডি থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে যেটা রেসিডিউটা থেকে যাবে ফিশের মাসেলে, বিশেষ করে মাসেল, আমরা মাসেল যেহেতু খাই, ফ্লেশ, ফিশের ফ্লেশে কি পরিমাণ থাকবে, হ্যাঁ, সেটা হলো রেসিডিউ। এবং ম্যাক্সিমামটা হলো আমরা ম্যাক্সিমাম কতটুকু আমরা অ্যাকসেপ্ট করব, সেটা হলো ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল। হ্যাঁ, 40 এমপি যেটা বলছে 0.05 ppm, ppm তো মিলিগ্রাম পার লিটার, তাই না? ppm মিলিগ্রাম, মিলিগ্রাম পার লিটার বলে, লিটারের জায়গায় আমরা মিলিগ্রাম পার, যেহেতু লিটারের সাথে কেজির কম্পেয়ার, মিলিগ্রাম পার কেজি হতে পারে। হ্যাঁ, অর্থাৎ এত মিলিগ্রাম পার কেজি। দেখো তাহলে আমি যদি 30 মিলিগ্রাম ইউজ করি, 30, আমি তো ডোজটা আগে বলেছি এখানে, হ্যাঁ, যেখানে ফিশের ক্ষেত্রে যে ডোজ গুলো এখানে 50 মিলিগ্রাম পার কেজি পার ডে, পার কেজি বডি ওয়েটের। হ্যাঁ, তাহলে 50 মিলিগ্রাম দিচ্ছি, তাহলে 50 মিলিগ্রাম যদি আমি ইউজ করি এখানে, 50 মিলিগ্রাম ফর এক্সাম্পল, তাহলে এটার হাফ লাইফে এই কনসেন্ট্রেশন আসতে, হ্যাঁ, এই 0.05 কতদিন লাগবে হিসাব করো তো একটু, তোমরা একটু হিসাব করো। এখানে হয়তো কিছুটা বলা আছে, তুমি একটু হিসাব করে দেখো, তোমরা একটু হিসাব করো। 50 থেকে 0.05 মিলিগ্রাম পার কেজি এইটাতে আসতে কতদিন লাগবে হাফ লাইফ করতে করতে? স্যার এটা হাফ লাইফ, স্যার এটা কত? 50 থেকে 0.05, হাফ হাফ আসবে। হ্যাঁ, স্যার এটা হাফ লাইফ কি 30? হাফ লাইফ এখানে আমি তো বলে দিচ্ছি এখানে যে ওএমপি এর জন্য 25, অর্থাৎ 24 ঘন্টা ধরো, একদিন ধরো। আচ্ছা ঠিক আছে, 24 ঘন্টা, 24 ঘন্টায় হবে হচ্ছে 25, 25 হয় 24 ঘন্টায়, তাহলে 0.05 হয়। জাস্ট একটু মানে কিভাবে হিসাব করতে হয় সেটা একটু দেখো, তারপরে যে কোনো ড্রাগের জন্য এটা হতে পারে। তাহলে এভাবে করলে তো হয় স্যার, 25 হয় 24 ঘন্টা হয়, তো ও স্যার এখানে সরি দেখো, এখানে ওএমপির জন্য 0.1, হ্যাঁ, ওএমপির জন্য 0.1, তাহলে 0.1 ধরবো, এখানে 0.1 এ আসতে কত, কত 0.1 মিলিগ্রাম, মনে হয় সহজ হবে হিসাব করা। কতদিন হয়? স্যার 25 হয় হচ্ছে স্যার 24 ঘন্টায়। 25 ডেজ। জি স্যার। আচ্ছা, 0.1 এ আসছে। না স্যার, মানে আমি হিসাব করিনি স্যার এখনো। তুমি এখানে দেখো তাহলে 25 আসবে একদিনে, হ্যাঁ, জি স্যার 24 আওয়ার্স। 12.5 আসবে 2 দিনে, তারপরে হলো 6.5 আসবে
প্রায় 9 দিনের মতো লাগবে। 9 দিন, আচ্ছা 9-10 দিন ধরে নিলাম আমরা, তাহলে 10 দিন লাগলো। তো দেখো এখানে in the USA the withdrawal period for Romet 30 in Salmonis is 42 days. However, MRL for OMP is 0.1 and for this muscle residue data suggests a withdrawal period of 100 days. তো এখানে 100 days এটা ধরছে, এখানে 100 days লাগে, কিন্তু এটা বলছে যে এখানে ইউএসএ তে 42 days, অর্থাৎ এগুলো আমরা একটু সেভে রাখবো। আমরা এখানে হিসেবে যেটা আসবে 10-12 দিন, আমরা তার চেয়ে এখানে যেন 42 days বলছে। তো আমরা 10 দিনের জায়গায় 15 দিন পর্যন্ত উইথড্র পিরিয়ডটা, এটা রোমেট 30 তো, যেহেতু এটা কম্বিনেশন, হ্যাঁ এটা রোমেট 30 কথা বলছে। আর রোমেট 30 এর মধ্যে তো ওএমপি আছে আর সালফা ডায়াজিন সামথিং লাইক দ্যাট। তো তোমরা বুঝতে পারছো যে এটা উইথড্রল পিরিয়ডটা কি। দ্যাট মিন্স যে এই সময় উইথড্র করার পরে এতদিন থাকতে হবে, তারপরে সেটা মানে প্যালাটেবল, খাওয়ার যোগ্য হবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। এখন আর কিছু আছে মনে হয়। ও আচ্ছা, আমি এখন আরেকটা টপিকে যাব, আমি একটু খুব দ্রুত গিয়ে এখানে শেষ করব 10 মিনিটের মধ্যে। আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল যেগুলো একটু পড়লাম, এরপর আছে অ্যান্টি প্রোটোজোয়ান। হ্যাঁ, এটাকে বলা হয় সিস্টেমেটিক অ্যান্টি প্রোটোজোয়ান এজেন্ট। অ্যান্টি প্রোটোজোয়ান সিস্টেমেটিক মানে কি বলতো? আমরা কিন্তু সিস্টেমেটিক সার্কুলেশন বলছি, অর্থাৎ ব্লাডের মাধ্যমে বডি চলে যাবে, তাই না? এটা হলো সিস্টেমেটিক মানে এটা। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে সিস্টেমেটিক ট্রিটমেন্ট হতে পারে, অর্থাৎ ব্লাড স্ট্রিমের মাধ্যমে যেগুলো রিচিং এন্ড এফেক্টিং সেলস অল ওভার দ্য বডি, সেটা হলো সিস্টেমেটিক ট্রিটমেন্ট। তো সিস্টেমেটিক ট্রিটমেন্টের মধ্যে যে কিছু ড্রাগ ইউজ করা হয়, একটাকে বলা হয় ফিউমাজিলিন, হ্যাঁ, আর একটা ড্রাগ আছে সম্ভবত ফিউমাজিলিন, আর হলো নাইট্রো ইমিডাজোল। তোমরা এই ইমিডাজোল শব্দের সাথে মনে পরিচিত, হ্যাঁ? ইমিডাজোল এটার সাথে কি বলতো, আমরা একটা ড্রাগ একটা ইউজ করি, ওষুধ খাই, বলতো ইমিডাজোলের সাথে এটাতে কি হতে পারে? স্যার অ্যালবেন্ডাজোল নাকি? মেট্রোনিডাজোল। আচ্ছা মেট্রোনিডাজোল। এটা সবাই আমরা জি এক্সপার্ট। স্যার। পেটে একটু সমস্যা হলেই পেটের সমস্যা হলে মেট্রো দিয়ে দেয়। আচ্ছা, তো এখন আমরা যদি দেখি ফিউমিগিলিন এবং এই ইমিডাজোল, এই দুইটা আমরা ইউজ করি ফিশের ক্ষেত্রে। এটা ইজ একটা অ্যান্টিবায়োটিক প্রোডিউস ফ্রম প্যারাসাইটিক ফাঙ্গাস অ্যাসপারজিলাস ফিউমিগেশন। হ্যাঁ, এবং এরা কি করে? ইনহিবিট আরএনএ সিনথেসিস, অর্থাৎ ব্যাকটেরিয়ার আরএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করে দেয়। আরএনএ সিনথেসিস ইনহিবিট হলে প্রোটিনটা সিনথেসিস হবে না, আর প্রোটিন সিনথেসিস না হলে প্রোটিন থেকে যে বিভিন্ন প্যাথোজেনিক যে জিন থাকে, হ্যাঁ টক্সিন জিন, সেই জিনগুলো প্রডিউস হতে পারে না, যার ফলে এটা ইনহিবিট করে দেয়। এটা অ্যাসিডিক, নরমালি প্রেজেন্ট অ্যাজ ডাইসাইক্লোহেক্সালামিন ডিসিএইচ, এটা সল্ট হিসেবে ইউজ করা হয়। The salt is sparingly soluble in water but moderately soluble in ethanol. এটা হলো ফিমিজালিনের বা ফিউমিগেলিনের প্রপার্টিজ। এটা ইউজ করা হয়, দেখো এখানে বিভিন্ন মাইক্রোস্পোরিয়া, এন্টেরোসাইটোজোন স্যালমোনিস, এটা কিন্তু প্যারাসাইটিক, হ্যাঁ, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল হিসেবে ইউজ করা হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল, আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল তো অন্য কিছু ইউজ করি, আগে যেগুলো বললাম, কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হিসেবে মেইনলি এগুলো ইউজ করা হয়। ফিউমিডিল বি স্পেশালি এটা ইউজ করা হয় নোজেমা অ্যাপিস, হ্যাঁ, এই প্যারাসাইটের এগেইনস্টে। এবং এখানে কিছু স্পিসিস আছে, দেখো এখানে স্যালমনি, যেটা চিনুক স্যামনের জন্য, লোমা স্যালমোনা প্যাসিফিক স্যামনের জন্য, ইলের জন্য, এগুলোর জন্য এটা হলো মাইক্রোস্পোরিয়া। আর মিক্সোস্পোরিয়ার জন্য মিক্সোমা, হ্যাঁ মিক্সোবোলাস, যেটা তোমরা জানো সেরিবালিস রেইনবো টাউটের। এই এই কি বলে প্যাথোজেন গুলোর এগেইনস্টে ইউজ করা হয় এই ব্যাকটেরিয়া, এগুলো এই ফিমিডিলিন বি ইউজ করা হয়। এখন এগুলো কিছু কিছু স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়, যেমন সুইন ব্লাডার ইনফ্লামেশন যদি হয় কার্পের, সেক্ষেত্রে ডায়েটের সাথে 0.1% ফিমিজালিন ডিসিএইচ, ডিসিএইচ তো তোমরা জানো এখানে যে একটা সল্ট, এটা হ্যাঁ ডিসিএইচ, এই সল্টটা, তো ডিসিএইচ এটা ক্যান ইফেক্টিভলি প্রিভেন্ট, এই ইনফেকশন প্রিভেন্ট করতে পারে। তারপরে এন্টেরোসাইটোজোয়ান স্যালমোনিস, যেটা আগে বললাম 0.1 গ্রাম পার কেজি, পার কেজি ফিড, এটা পার কেজি ফিডে এটা
ডায়েটে যেটা বলছে ইউজ করা হয়, এবং ডায়েট গুলো যদি 1.5% বডি ওয়েট হিসেবে 3 উইকস দেওয়া হয় তাহলে এই ইনফেকশন গুলো কন্ট্রোল করা যায়। মিক্সোমা সেরিবালিস যেটা ইনফেকশন, সেক্ষেত্রেও একই রকম ভাবে আমরা ইউজ করতে পারি 1% ফিউমিজালিন 1% ডায়েটের মানে 1% ফিট 1% বডি ওয়েটের হিসেবে আমরা যদি ইউজ করি তাহলে এটা ট্রিটমেন্ট আফটার 14 ডেজ অফ ইনফেকশন। হ্যাঁ, অর্থাৎ ইনফেকশন হওয়ার 14 দিন পরে আমরা এটা করতে পারি। আগে করলে তো ভালো, ম্যাক্সিমাম আমরা 14 দিন পরে থেকে যদি ট্রিটমেন্টটা স্টার্ট করি, হ্যাঁ, তাহলে ইফেক্টিভলি এটা কন্ট্রোল করা যায়। আচ্ছা, আরেকটা আছে স্প্যারোস্পোরা টেস্টিকুলারিস ইনফেকশন। এক্ষেত্রে আমরা 1 গ্রাম ফিউমিজালিন পার কেজি ফিডিং হিসেবে আমরা ইউজ করতে পারি 1.5% বডি ওয়েটের 8 সপ্তাহ যদি ইউজ করি তাহলে ইফেক্টিভলি প্রিভেন্ট করবে। লোমা স্যালমোনা এক্ষেত্রে 10 ডেজ আফটার ইনফেকশন, এটা ডায়েটের 1 গ্রাম ফিউমিজালিন পার কেজি ফিড আমরা যদি ইউজ করি, এটা হলো 10 মিলিগ্রাম পার কেজি পার ডে, ক্যান ইফেক্টিভলি প্রিভেন্ট। হ্যাঁ, আরেকটা আছে এখানে প্লেস্টোফোরা অ্যাঙ্গুইলারাম। এক্ষেত্রে দেখো ট্রিটমেন্ট আফটার 2 ডেজ ইনফেকশন, ইনফেকশন হওয়ার 2 দিনের মধ্যে এটা স্টার্ট করতে হবে ট্রিটমেন্ট। ইমারশন, এটা ইমারশনের যদি ইউজ করি 60.5 ppm, এটা ওয়াটারে ইমারশন তো তোমরা বুঝছো যে পানি, একটা বোলের মধ্যে পানি আছে, সেখানে এই এটা আছে অ্যান্টিবায়োটিকটা, এরপরে 120 ঘন্টা, ও মাই গড, 120 আওয়ার্স উইথ ফিউমিজালিন টিসেস ক্যান ইফেক্টিভলি প্রিভেন্ট ইনফেকশন বা সিমটম। আর যদি আমরা ডায়েটের সাথে ইউজ করি 250 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 30 ডেজ ইউজ করতে হবে, 30 দিন ইউজ করতে হবে। তো এই দুইটা যে কোনোটা আমরা অ্যাপ্লাই করতে পারি। একটা হলো পলিফেরাটিভ কিডনি ডিজিজ, যেটা পিকেডি, হ্যাঁ, এক্ষেত্রেও ইউজ করা হয়। এটা হলো 5 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 6 উইকস, এটা করে। আর যদি সিভিয়ারলি ইনফেক্টেড ফিশ হয় সেক্ষেত্রে এটা ডোজটা একটু বেশি লাগতে পারে, যেমন এখানে 5 মিলিগ্রাম ছিল, এক্ষেত্রে 10 মিলিগ্রাম লাগতে পারে, ডাবল লাগতে পারে যদি ইনফেকশনটা খুব বেশি রেটে হয়ে যায়। আরেকটা যেটা বললাম নাইট্রোইমিডাজোল, এটা হলো এটা গ্রুপ অফ সিনথেটিক অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। হ্যাঁ, আগেরটা যেটা বললাম যে ন্যাচারালি প্রডিউস, যেটা ফাঙ্গাস থেকে হয়, হ্যাঁ, কিন্তু এটা হলো সিনথেটিক এগেইনস্ট প্রোটোজোয়া অ্যান্ড অব্লিগেট অ্যানারোবিক ব্যাকটেরিয়া। এটা ইনভিট্রোতে অনেক মিউটাজেনিসিটি টেস্ট করে দেখা গেছে। মিউটাজেনিসিটি কি বলছে এখানে, few drugs of this group are now in use because they give positive response to some in vitro mutagenicity test। অর্থাৎ কিছু কিছু এই গ্রুপের কিছু কিছু ড্রাগ আছে যেগুলো মিউটাজেনিক, তো তোমরা জানো মিউটেশন ঘটাইতে পারে, সেই জন্য খুব সব হয় না, মানে কি বলে অ্যাপ্রুভ না, কিছু ড্রাগ অ্যাপ্রুভড। মেট্রোনিডাজল যেটা ইউজ করা হয় ইজ ওয়ান হুইচ রিমেইনস ইন ইউজ হিউম্যান মেডিসিন। হ্যাঁ, তোমরা আমরা জানি এটা। একটা হলো dimetridazole, DMZ, has been used in veterinary medicine, particularly for swine dysentery and for histomoniasis, blackhead, and other protozoal infection in poultry and game birds। হ্যাঁ, ফিশের কথা কোথায় বলছে, ফিশের কথা কিছু আছে এখানে। In EU, DMZ has among legal status of being in it's a therapeutic use prohibited. EU তে এটা prohibited, but permitted for prevention of histomoniasis when used as feed additive হিসেবে ইউজ করা যেতে পারে। প্রিমেক্স হিসেবে এটা ডাইমেট্রিকের দুইটা স্ট্রাকচার এখানে আছে। এখন দেখি আমাদের ফিশের কথায়, ফিশের ক্ষেত্রে কি আছে, কি বলছে। ফিশের ক্ষেত্রে DMZ used to control the infection of ইকটালুরাস মাল্টি না ইথায়োপথাইরাস, তোমার নাম শুনছি, ইথায়োপথাইরাস মাল্টিফিলিস। এটা হোয়াইট স্পট হতে পারে, ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য। 28 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসেবে ইউজ করা হয় ফর 10 ডেজ। হ্যাঁ, ইউরোপিয়ান ক্যাটফিশের ক্ষেত্রেও এটা ইফেক্টিভ পাওয়া গেছে। আর রেইনবো ট্রাউটের ক্ষেত্রে দেখা গেছে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হলে কি হয়, এটা মাসেলে কুইকলি এটা এন্টার and is eliminated quickly as well. So
রেইনবো ট্রাউটের ক্ষেত্রে যদি আমরা ডিএমজেড ইউজ করি সেটা খুব সহজে এটা মাসলে চলে যায় মাসকুলেচারে, এবং এলিমিনেশনটাও হয় খুব কুইকলি। সো আমাদের মানে মাছের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, দ্রুত চলে, মানে যাদের এটা দ্রুত, হ্যাঁ, কি বলে, হাফ সি ম্যাক্সটা বা টি ম্যাক্সটা দ্রুত এবং খুব দ্রুত আবার এলিমিনেশন হয়ে যায়। আবার এটা তো 6 থেকে 8, যদি 18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দেখা গেছে এখানে হায়ার লেভেল অ্যাকুমুলেশন ইন দ্য মাসকুলেচার। তো এখানে আবার টেম্পারেচার বেশি হলে যে খুব বেশি পরিমাণে মাসকুলেচারে প্রবেশ করে। হুম, এটা মেবি যে টেম্পারেচার বাড়লে বায়োঅ্যাভেলেবিলিটিটা হয়তো বা বাড়ে হায়ার টেম্পারেচারে, এই জন্য হয়তো বা এটা অ্যাকুমুলেশনটা বেশি হয়। আর কিছু আছে? অর্নামেন্টাল ফিশের ক্ষেত্রে অনেক সময় নাইট্রো ইমিডাজোল ইউজ করা হয় অর্নামেন্টাল ফিশে, সেক্ষেত্রে যে ডিপিং করা হয় 7 ppm নাইট্রো ইমিডাজোল আর 5 ppm ডিএমজেটে ইউজুয়ালি, অর্থাৎ ডিপিং করে। কারণ অর্নামেন্টাল ফিশে সাধারণত ডায়েটের মাধ্যমে দেওয়া হয় না, ডিপিংটা বেশি করা হয়। মনে হয় আমি এই হলো আজকের লেকচার। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এতক্ষণ তো আমি অনেক কথা বললাম, এবার তোমরা বলো। এটা আসলে বলা বোঝানোর কিছু ছিল না, সেজন্য আমি জাস্ট পড়ে গেছি। এখন বলতে কোনো স্যার বুঝতে পেরেছি স্যার, ভালো ভালো স্যার। একটু জানার, জি স্যার। রোগী দেখার মতো, ডাক্তাররা তো বই পুস্তক দেখে দেখে রোগী দেখে, ডাক্তারি পড়াশোনা হয়েছে স্যার। ফার্মাকোলজি তো ডাক্তারই এখন। হ্যাঁ, তোমরা বলতে পারবা যে তোমরা ফার্মাকোলজি পড়েছো, হ্যাঁ, অ্যাটলিস্ট মানে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, কি কি বিষয় মাথায় রাখতে হবে, এগুলো মানে জানতে পারবা। এত সহজে তো আর ফিশ ফার্মাকোলজিস্ট হওয়া যাবে না, অনেক অভিজ্ঞতার প্রয়োজন, ডাক্তারের মতোই আর কি, বাট জাস্ট স্টার্টিং। জি স্যার। বলো তোমরা কিছু। ডাক্তারের বড় স্যার নেট খুব প্রবলেম করতেছে স্যার। নেট প্রবলেম করতেছে? আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার, আমার নেটেরই হয়তো স্যার, আমি অনেকবার স্যার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ও আচ্ছা, ভিডিওটা তো একটু দেখে নিও। হ্যাঁ, এটা তো রেকর্ড করাই থাকবে, পাঠিয়ে দেবো এখনই, জি স্যার। এটা দেখে নিবা। আর তারপরেও যদি কোনো কোশ্চেন জাগে যে কোনো জায়গায়, হ্যাঁ, তোমরা নোট করে রাখবা, আমি চেষ্টা করব শেষের দিকে এই করতে। তো তোমাদের আমি হয়তো আশা করি এরকম 1.5 ঘন্টার ক্লাস নিলে 3 দিনে শেষ হয়ে যাবে, আই হোপ। স্যার অনেক পড়া স্যার এই করছে। হ্যাঁ, এখন দেখো আমি তো সিলেবাস কভার করার চেষ্টা করতেছি, এখন কোনো কিছু বাদ দেওয়া তো ঠিক, তাই না? তো এই এখন তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে যদি কোনো কথা থাকে, কোনো জিজ্ঞাসা, কোনো কোশ্চেন, আমাকে জিজ্ঞেস করতে পারো। কিভাবে কি লিখতে হবে বিষয়টা আমরা বুঝে। স্যার আজকে একটু নেটে সমস্যা করতেছে বেশি স্যার। আচ্ছা স্যার থাকো। আজকের জন্য যদি স্যার একটু হ্যাঁ, আজকে জি আপনি লেকচার স্যার। শেষ, আজকে লেকচার শেষ, তো আমি এখন ক্লোজ করে দেব। তোমরা নোট করে রেখো, যদি কোনো ভিডিও যখন তোমরা একটু রিভিউ করবা, তখন তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলো নোট করে রেখো, পরবর্তীতে আমরা আলোচনা করব। ঠিক আছে তাহলে? জি স্যার। আচ্ছা, ভালো থেকো। জি স্যার। ভালো থাকবেন স্যার।